আমি নিশাচর, নেশাখোর, বহুগামী, কিন্তু সমাজের চোখে আমি ভদ্র ছেলে। আত্মীয় পাড়া প্রতিবেশী আড়ালে আমাকে বাউন্ডলে বলে সম্বোধন করলেও মুখের উপর বলার মতো সাহস কারো নেই। আমার বাপের টাকা আছে শুধু এই কারণে না, আমার নিজের প্রতিভা আছে, সেটাও একটা কারণ। আমি বিশ্ববিদ্যালয়ের ৩য় বর্ষে পড়ি, ভালো ছাত্র, দারুণ গান করি। আমার গাওয়া কয়েকটা গান ইতিমধ্যে ইউটিউবে ভীষণ জনপ্রিয়তা পেয়েছে। ডিজিটাল যুগের সুবিধা নিয়ে এরই মধ্যে আমি মোটামুটি তারকা বনে গেছি। আমার নিজের ইনকামও বেশ ভালো। মেয়েরা সকাল বিকাল প্রেম নিবেদন করে খুদে বার্তায়। তাছাড়া ভার্সিটির সিনিয়র জুনিয়র প্রচুর ফ্যান আছে আমার। মাঝে মাঝে তাদের মধ্যে থেকে কাউকে কাউকে বেছে নিয়ে কয়েকদিন লুতুপুতু প্রেম ঘোরাঘুরি করে শারীরিক সম্পর্ক করি। তারপর আবার কয়েকদিন সিঙ্গেল জীবন, সবাই জানে। তবুও কয়েকদিনের গার্লফ্রেন্ড হওয়ার জন্য মেয়েরা পাগল থাকে, আর আমি সুযোগ সন্ধানী, সুযোগ নেই। কাজেই আমি আসলে একই সঙ্গে ভালো এবং খারাপের দুর্দান্ত এক কম্বিনেশন। নিজেকে নিয়ে আমার ভীষণ গর্ব, খুব ভালোবাসি আমার আমিকে। আত্মবিশ্বাসে পরিপূর্ণ আমার হৃদয়। এমন কেউ নেই যে আমার আত্মবিশ্বাস চূর্ণ করতে পারে। ছবির মতো ঝকঝকে আমার জীবন। এরই মধ্যে ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করতে দারুণ একটা সুযোগ এলো। সুর মিউজিকের কর্ণধার আবেদ ভাই তার নিজের গাওয়া জনপ্রিয় একটি গান রিকম্পোজ করবেন আমাকে দিয়ে। আমার ভিন্নধর্মী গায়কী আর সুরের তাল লয় দেখে মুগ্ধ হয়ে আমাকে কাজের অফার দিয়েছে সে। এখনো পর্যন্ত আমি পুরনো কোনো গান করিনি। আমার জনপ্রিয়তা এসেছে নিজের রচিত ও সুর করা গান গেয়ে। কিন্তু আবেদ ভাই গানের জগতের এলেমদার মানুষ, তার অনুরোধ পায়ে ঠেলে এমন সাধ্য কারও নেই। আমিও ওনার অনুরোধ ফেলতে পারিনি। আজ নতুন গান রেকর্ডিংয়ের আগে কিছুদিনের প্র্যাকটিস সেশনে এসেছি। কয়েকদিন প্র্যাকটিস করার পর গান রেকর্ডিং হবে, এটাই নাকি আবেদ ভাইয়ের নিয়ম। আবেদ ভাইয়ের সাথে গল্প করতে করতে অনেকটা সময় পার হলো। মিউজিক ইনস্ট্রুমেন্ট রেডি করে আমাকে ডাকলো। আবেদ ভাই বলল, চলো অমিত, সেট রেডি হয়েছে, তোমার স্কেলটা টেস্ট করে ফেলি। হ্যাঁ চলুন। দুজনে এগোতে যাব, তখনই একটা মিঠে সুরেলা কণ্ঠ কানে এলো। সরি আবেদ ভাই, দেরি করে ফেললাম মনে হয়। দুজনেই ঘুরে দাঁড়ালাম। মেয়েটা হন্তদন্ত হয়ে ব্যাগের চেন আটকাচ্ছে। ওকে দেখে আবেদ ভাইয়ের চেহারায় হাসি ফুটে উঠল। আরে না না লাবণ্য, দেরি হয়নি তোর, আমরা কেবলই সেটে ঢুকতে যাচ্ছিলাম। দুজনার কথোপকথন শুনে ভ্রু কুঁচকে গেল আমার। যা বুঝতে পারছি তাতে মেজাজ খারাপ হচ্ছে আমার। আবেদ ভাই এই বিষয়ে কিছুই জানায়নি আমাকে। আবেদ ভাই আমার দিকে তাকিয়ে বলল, অমিত, লাবণ্যকে তো চেনো, এই গানটা আমরা ডুয়েট করার প্ল্যান করেছি। সরি তোমাকে আগে জানাইনি, আসলে ইচ্ছে ছিল তোমাকে সারপ্রাইজ দেবো। লাবণ্য আগে এলে তোমার সাথে পরিচয় করিয়ে দিয়ে নিউজটা শেয়ার করব, কিন্তু লাবণ্যের দেরি করে আসাতে সব পরিকল্পনা ভেস্তে গেল। তুমি কি রাগ করলে? আমি কি বলবো ভেবে পেলাম না। রাগ তো অবশ্যই করেছি, না জানিয়ে এরকম কাজ করলে রাগ করাটাই স্বাভাবিক। আর আমি তো এসব একদমই পছন্দ করি না। লাবণ্য আমার দিকে তাকিয়েছিল। সে হয়তো বুঝতে পারছিল আমি ব্যাপারটা অপছন্দ করেছি, তাই পরিস্থিতি সামাল দিতে ও মুখ খুলল। সরি অমিত, দোষটা আসলে আমারই। আবেদ ভাইয়ের সাথে গানটা নিয়ে আলাপ হচ্ছিল একদিন। ওনারই গাওয়া গান তো, আমি বললাম আগে যেহেতু তুমি একাই গেয়েছো, নতুনত্ব আনতে হলে ডুয়েট করো, তাহলে বেশি ভালো লাগবে। আমি অনিচ্ছায় ঠোঁট টেনে হাসলাম। চলুন যাওয়া যাক, প্র্যাকটিসের দেরি হয়ে যাবে। দুজনের টিউনিংয়ের সমস্যা হলে বিপদ। আকল মান্দকে নিয়ে ইশারায় কাফি। দুজনেই বুঝলো আমি এই বিষয়টা পছন্দ করিনি, কিন্তু মেনে নিচ্ছি। ওরাও কথা বাড়ালো না। খেয়াল করে দেখলাম স্টুডিওতে লাবণ্যকে সবাই চেনে। মিউজিশিয়ানদের সাথে ওর দারুণ আন্ডারস্ট্যান্ডিং। টি বয় থেকে শুরু করে ড্রামার সবাই লাবণ্য বলতে অজ্ঞান।
প্র্যাকটিস করতে করতে আমি বারবার আর চোখে লাবণ্যকে দেখলাম। চুলগুলো ছেড়ে রাখা, শ্যামলা গাত্রবর্ণে, কাজল কালো দীঘল আঁখি, মিষ্টি চেহারা, নাকে একটা নথ পড়ে আছে, পাতলা ঠোঁটে ম্যাট লিপস্টিক, গায়ে জড়িয়েছে অ্যাশ কালার তাঁতের শাড়ি। 4 ঘন্টার প্র্যাকটিস চলাকালে 3-4 বার সিগারেট ধরাতে দেখেছি। আমার কি হলো জানি না, মেয়েদের সাথে আলাপে আমার জুড়ি মেলা ভার। সেই আমি ওর সাথে একটা কথাও বলতে পারছি না। কেমন যেন একটা জড়তা ঘিরে ধরেছে আমাকে। বাসায় ফিরে হন্যে হয়ে লাবণ্যর ফেসবুক প্রোফাইল খুঁজে বের করলাম। আশ্চর্য, মেয়েটা এতটা জনপ্রিয়। প্রোফাইল ঘেঁটে দেখলাম ছোটবেলা থেকেই গান করে, প্রচুর পুরস্কার আছে ওর ঝুলিতে। তবে ইদানিং গান টান কম গায়, এই জন্যই হয়তো আমি ওকে চিনি না। আমি পুরোটা রাত লাবণ্যর লাইফ হিস্ট্রি জানতে কাটিয়ে দিলাম এবং কেন এমন করলাম নিজের কাছে অজানা। পরদিন যথারীতি ক্লাস মিস। ঘুম থেকে উঠলাম বেলা গড়িয়ে, তারপর মিউজিক প্র্যাকটিসে ছুটলাম। আবেদ ভাই এলেন অনেক দেরিতে। সরি অমিত, আমার একটা কাজ ছিল। ইটস ওকে আবেদ ভাই। আজ তোমার একাই প্র্যাকটিস করতে হবে। লাবণ্য জানিয়েছি ও আজ আসবে না। শুনে আমার উৎসাহ ধপ করে নিভে গেল। নিজেকে প্রশ্ন করে প্র্যাকটিসের লোভে ছুটে এসেছিলাম নাকি লাবণ্যকে দেখার লোভে? আবেদ ভাই আমায় ডাকলেন। তুমি কিছু মনে করো না অমিত, লাবণ্যের সাথে কাজ করা একটু ডিফিকাল্ট। ও একটু পাগলাটে, কোনো রুলস রেগুলেশন মানে না, জোর করলে কাজ করে না। এই জন্যই ওর ক্যারিয়ার শুরুর সাথে সাথে শেষ হয়েছে, বুঝলে? আমি মাথা নাড়ি, আসলে কিছুই বুঝিনি। কৌতূহল হচ্ছে, তবে আবেদ ভাইকে প্রশ্ন করতে মন চাইছে না। আমার সব কিছু বিরক্ত লাগতে শুরু করেছে। আমি আবেদ ভাইকে বলি, ভাইয়া সমস্যা না হলে আজ থাক, আমারও একটু কাজ আছে ইউনিটে, যাব কি? কি ভেবে আবেদ ভাই বললেন, যাও, ডুয়েট গানে একা প্র্যাকটিস করে মজা নেই আসলে। ঠিক আছে, তুমি তোমার কাজ ছাড়ো। পরের কয়েকটা দিনও লাবণ্য এলো না। আমি একা একাই প্র্যাকটিস করলাম। আবেদ ভাইকে বলেই ফেললাম, এভাবে তো হবে না আবেদ ভাই, অযথা আমার সময় নষ্ট হচ্ছে। হয় গানটা আমাকে একা গাইতে দিন, নয়তো অন্য ব্যবস্থা নিন। আমি আর প্র্যাকটিস করতে আসবো না, একেবারে রেকর্ডিংয়ে ডাকবেন। আবেদকে অসহায় দেখায়। আর একদিন অমিত, লাবণ্যের ব্যাপারটা কি জানো? ও তাড়াতাড়ি সুর, তাল, লয় ক্যাপচার করতে পারে। একদিন হলেই হবে, তারপর রেকর্ড করে ফেলবে গানটা। প্লিজ একটু কনসিডার করো ভাই। আমি কিছু না বলে রেগে মেগে বেরিয়ে আসি। পরদিন ইউনিভার্সিটিতে ক্লাস টেস্ট ছিল, যেতেই হবে। গেলাম। ক্লাস শেষে ক্যান্টিনে এসে বসেছি। হঠাৎ পরিচিত সুরেলা কণ্ঠ কানে এলো। কণ্ঠের মালকিনকে খুঁজে পেতে খুব বেশি কষ্ট করতে হলো না। কিন্তু সে এখানে কেন? এই ইউনিভার্সিটিতে তো পড়ে না সে। অবাক কাণ্ড, প্র্যাকটিসে যায় না অথচ এখানে সেখানে গান গাইছে। মেজাজ খারাপ হচ্ছে আমার। এদিকে সে চোখ বুজে লতা মঙ্গেশকর গাইছে, প্রিয়তমা কি লিখি তোমায়। আজকেও তাঁতের শাড়ি তার পরনে, হাঁটু মুড়ে চোখ মুছে আয়েশ করে বসে আছে। আমি মেজাজ সংবরণ করতে না পেরে গানের মাঝেই বলে ফেলি, বাহ, রেকর্ডিংয়ে না গিয়ে জায়গায় জায়গায় গান গাওয়া হচ্ছে, বেশ মজার তো। এতক্ষণ গানের কারণে শুনশান নীরবতা ছিল, আমি তা ভেস্তে দিলাম। লাবণ্য ফট করে তাকিয়ে আমাকে দেখল, মেজাজ খারাপ করে বলল, গানের মাঝে কথা বলতে নেই জানিস না? 2-4টা এলেবেলে গানে ভিউ পেয়ে আদব কায়দা সবগুলো খেয়ে নিয়েছিস দেখা যাচ্ছে। ওকে ঘিরে থাকা বন্ধুদের মধ্যে হাসির হুল্লোড় উঠল। ফট করে তুই বলতে শুনে আমার রাগ পঞ্চম স্কেলে গিয়ে ঠেকল। চেঁচিয়ে বললাম, তুই তুই করছেন কেন? তুই আমার 2 ব্যাচ জুনিয়র পিচ্চি পোলা, তুই আমার 2 ব্যাচ জুনিয়র পিচ্চি ছেলে, তোকে তুই তুই বলবো না। তাছাড়া গানের দিক দিয়ে আমি তোর অনেক সিনিয়র। সিনিয়র মাই ফুট, যে গানই গায় না, কালে ভদ্রে 2-1টা গান গায়, তার আবার সিনিয়র? খবরদার, আমাকে তুই তুই করবেন না। লাবণ্য বসা থেকে উঠে এলো, আমার সামনে দাঁড়িয়ে বলল, 100 বার তুই তুই করবো বেয়াদব চ্যাংড়া, যা তোর সাথে গানই করবো না।
আপনার সাথে গান করতে আমার বয়েই গেছে। আপনি কি মানা করবেন তার আগে আমিই মানা করছি। আবেদ ভাইকে বলবো এই ডুয়েটে আমি আর নেই। বলেই দাঁড়ালাম না, সোজা হাঁটা দিলাম হলের দিকে। আজ হলে থাকতে হবে, মেজাজ ঠান্ডা করার ওষুধ লাগবে আমার। কত বড় ফাজিল মেয়ে, এখানে বসে গান করছে অথচ প্র্যাকটিসে যাচ্ছে না, আমাকে ঝুলিয়ে রাখছে। এই অমিতকে, যার একটা ডাক পাওয়ার অপেক্ষায় থাকে কত শত মেয়ে। আবেদ ভাই লাবণ্যকে কি করে ম্যানেজ করলে আমি জানি না। একদিন আমাকে ফোন দিয়ে বললেন তিনি ডুয়েট গানটা রেকর্ড করতে চান। আমি যেন পরদিন 3টে নাগাদ তার স্টুডিওতে যাই। যেহেতু লাবণ্য রাজি হয়েছে, আমিও আর উচ্চবাচ্য করিনি। পরদিন চুপচাপ স্টুডিওতে গিয়ে উপস্থিত হলাম। ঘণ্টাখানেক প্র্যাকটিস করিয়ে গান রেকর্ড করলেন আবেদ ভাই। আমরা দুজন দুজনার সাথে একটাও কথা বলিনি, কেবল আবেদ ভাইয়ের ডিরেকশন ফলো করেছি। গান কেমন হলো জানি না, আবেদ ভাইও ভালো মন্দ কিছু বললেন না। কাজ শেষ হওয়ার সাথে সাথে কাউকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে আমি বেরিয়ে এলাম সেখান থেকে। রেকর্ডিংয়ের 10-15 দিন পর গান রিলিজ হলো। গান রিলিজের কিছুদিন পরে লোকের মুখে মুখে আমাদের গাওয়া গান শোনা যায়। এতটাই জনপ্রিয়তা পেল যে 1 মাসের মধ্যে 1/2 কোটির বেশি ভিউ। বাংলা গানে এত দ্রুত এরকম ভিউ আর হয়নি আগে। বিয়ে, জন্মদিন, যে কোনো অনুষ্ঠানে আমাদের গানটা বাজানো হয়। পথ চলতে চলতে দিন 50 বার শোনা হয়ে যায় এই গান। গানের কল্যাণে আমাদের জনপ্রিয়তা আকাশচুম্বী হলো। আমি আর লাবণ্য বিভিন্ন অনুষ্ঠানে ডুয়েট গাওয়ার ডাক পেতে থাকলাম, কিন্তু অজানা কারণে দুজনের কেউই একসাথে শো করতে রাজি হই না বলে শো করতে মানা করে দেই। আমাদের ঝামেলা শুনে একদিন আবেদ ভাই আমাদের দুজনকে ডাকলেন। লাবণ্যর দিকে তাকিয়ে বলল, তোরা নাকি শুধু শো ক্যান্সেল করছিস? এরকম কেন করছিস? একসাথে শো করতে কি সমস্যা তোদের? আমরা কেউই মুখ খুললাম না, দুজনই অন্যদিকে তাকিয়ে রইলাম। আবেদ ভাই কিছুক্ষণ অপেক্ষা করে হাল ছেড়ে দিয়ে বলল, আর সমস্যা থাকলে আছে, কিন্তু নিজেদের মধ্যকার ঝামেলা প্রফেশনাল লাইফে আসবে কেন? লোকজনকে জানাতে হবে কেন? ক্যারিয়ারের শুরুতে এরকম করলে হবে? আমরা তবুও চুপ। আবেদ ভাইয়ের কথার জবাব দিলাম না কেউই। শেষমেশ না পেরে আবেদ ভাই হতাশ হয়ে বললেন, দেখ, বেশি মানুষের কাছে পৌঁছানোর এটাই সুযোগ। যত বেশি শো করবি লোকে চিনবে। তোরা নিজেদের মাঝে ঝামেলা মিটিয়ে ফেল, এরকম করলে আগাতে পারবি না। আবেদ ভাইয়ের কথাতে এরপর কিছু কিছু শোতে যেতে শুরু করলাম আমি। সেখানে অবধারিতভাবে লাবণ্যর সাথে দেখা হয়ে যায়। ও আমাকে দেখলেই মুখ ঘুরিয়ে নেয় অবজ্ঞা অবহেলায়। মাঝে মাঝে ইচ্ছে করে সিগারেটের ধোঁয়া ছাড়ে আমার মুখের উপর। আমার বুকের কোথায় যেন আঘাত আনে। ভীষণ রাগে শরীর কাঁপে, কিন্তু কেন যেন কিছুই বলতে পারি না ওকে। আশ্চর্য হলেও সত্যি, হাজারো মেয়ের সাথে কথা বলা এই আমার মুখে কথা আসে না লাবণ্যর সামনে। কেন আসে না জানি না। আমি প্রায় প্রতিদিন রাতের বেলা নিয়ম করে চুপি চুপি লাবণ্যর প্রোফাইল স্টক করি। বিভিন্ন স্টাইলে সিগারেটের ধোঁয়া ছাড়া বোহেমিয়ান সাজ সেজে ছবি আমি দেখি আর অবাক হই। ভাবি শেষ পর্যন্ত কিনা এইরকম একটা মেয়েকে আমি দিনরাত দেখছি। মেজাজ খারাপ করে ফেসবুক থেকে বেরিয়ে আসি। গান আর পড়ালেখায় মনোযোগ দেওয়ার চেষ্টা করি, কিন্তু মনে সর্বদা লাবণ্য প্রভা ছড়িয়ে যাচ্ছে। আমার হাজারো চেষ্টাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আমি স্টেজ শো পুরোপুরি বন্ধ করে নিজের পড়ালেখা আর কাজে ডুব দিলাম। বিরহে থাকলে শিল্প চর্চা ভালো হয়। সবচেয়ে জনপ্রিয় গানগুলোর বেশিরভাগ নাকি শিল্পীদের বিরহের সময় রচিত হয়েছে। আমি তো প্রেম করছি না, তবু যেন বিরহের অনলে ডুবে আছি সর্বদা। এই সত্যকে প্রমাণ করতেই বুঝি পরের 5 মাসে পরপর 2টো হিট গান লিখে রেকর্ড করে ফেলি। আমার জীবনে সফলতা অন্যরকম এক মাত্রা পেল। আগে দিনে 10-20টা মেয়ে নক দিত, এখন কতজন দেয় তার জানা হয় না, কারণ আমি পারতপক্ষে মেসেঞ্জারে উকি দেই না। আগ্রহই জাগে না তো দেখব কি। আমি বরং দিনরাত বুধ হয়ে অহংকারী মেয়েটাকে দেখি চুপচাপ। অনেক দিন পরে আবেদ ভাই ফোন করলেন, জানালেন তার একক শো হবে, সেখানে আমাকে গাইতে হবে। আমি অনিচ্ছায় রাজি হলাম। শুক্রবার
সন্ধ্যার শো। আমি 7টার মধ্যে অনুষ্ঠান স্থলে চলে এলাম। আবেদ ভাই আমাকে দেখে খুবই খুশি হলেন। তুমি তো ফাটিয়ে দিচ্ছ অমিত, তোমার শেষ গানটা জাস্ট অসাধারণ। অনেকদিন পর কোনো কাজ মন ছুঁয়ে গেছে। ধন্যবাদ আবেদ ভাই। বলতে বলতে চারপাশে নজর বুলিয়ে নেই। আবেদ ভাই কি বুঝলেন জানি না, আমাকে বললেন, লাবণ্য ড্রেসিং রুমে আছে, আজ কিন্তু তোমাদের ডুয়েট আছে, মানা করো না প্লিজ। আমি জানি লাবণ্যের কারণে তুমি স্টেজ শো বন্ধ করেছো। আমি অবাক হয়ে আবিদ ভাইকে দেখি। উনি আমার দিকে তাকিয়ে হাসলেন। মেয়েটা ছোটবেলা থেকে একটু পাগলাটে, নিজের মতো থাকে, নিজের ইচ্ছে অনিচ্ছার মূল্য দেয়। এছাড়া মানুষ হিসেবে খুব ভালো। তুমি তো ওর সাথে খুব বেশি মেশোনি, তাই জানো না। তোমার মতো সবাই ওকে ভুল বোঝে। আমি মনে মনে বলি, কত ভালো তা দেখা শেষ আমার। বেয়ারা মেয়ে একটা। তুমি যাও, রেস্ট নাও। তুমি চাইলে আগে তোমাদের রিহার্সাল দিয়ে দিব, তবুও আজ ডুয়েট গানটা করো। আবেদ ভাইয়ের কথায় আমি মাথা নাড়ি। সমস্যা নেই, 3 নম্বরে গাইলেও চলবে। ব্যাক স্টেজের ড্রেসিং রুমে ঢুকে কিছুক্ষণ খুঁজতেই তাকে পেলাম। বরাবরের মতোই শাড়ি পরে হাতে সিগারেট নিয়ে গল্পে মশগুল। ঘাড় পর্যন্ত চুলগুলো উঠছে বাতাসে। আজ ওর পরনে নীল সাদা কম্বিনেশনের সুতি শাড়ি। 2-1 মুখ চেনা পেয়ে আমিও গল্পে ডুবে গেলাম। কিন্তু আর চোখে ওকে দেখছি মাঝে মাঝে। হঠাৎ চোখাচোখি হতেই লাবণ্য হাত তুলে আমাকে ডাকলো। এই অমিত, তুই নাকি আজকে খুব ভদ্র ছেলে হয়ে গেছিস, মেয়েদের মেসেজের রিপ্লাই দিস না। দেবদাসে যে ঘুরে বেড়াস, গানও তো গেয়েছিস ছ্যাঁকাখোরদের মতো। দুঃখী দুঃখী, ঘটনা কি বলতো? সত্যি সত্যি কারো কাছ থেকে ছ্যাঁকা খেয়েছিস নাকি? ওর কথা শুনে পুরো ড্রেসিং রুম যেন হেসে উঠল। মেয়েটাও মুচকি হাসছে। আমি হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছি। এইভাবে কেউ কাউকে অপমান করে? আমার মন চাইছিল ছুটে যেয়ে ওর গালে চর কষাতে, কিন্তু তা না করে আমি নিজেই বের হয়ে এলাম ওখান থেকে। পুরোটা রাস্তা একটা ঘোরের মধ্যে রইলাম। অপমানে আমার কান উত্তাপ ছড়াচ্ছে, মাথাটা বন বন করে ঘুরছে। বাসায় ফিরে নেশারুর মতো টলতে টলতে বিছানায় গেলাম। কোনো রকমে কাঁথা মুড়ি দিয়ে গভীর ঘুমে তলিয়ে গেলাম। ঘটনার 2 দিন পরে আবেদ ভাইয়ের ফোন। অমিত, কেমন আছো? ভালো আছি ভাইয়া, সরি গতদিন আপনাকে না বলে চলে এসেছি। আমি সত্যিই খুব দুঃখিত। আবেদ ভাই চুপ করে রইলেন কিছুক্ষণ, তারপর বললেন, লাবণ্য তোমাকে সরি বলতে চাই অমিত। ও আমার পাশে দাঁড়িয়ে আছে। ইভেন ওই আমাকে বলল তোমাকে যেন ফোন দিয়ে ডাকি। তুমি কি একবার স্টুডিওতে আসবে? লাবণ্যর নাম শুনে শরীর চিরবির করে উঠল রাগে। নিজেকে অনেক কষ্টে সামলে নিয়ে শান্ত গলায় বলি, আমাকে মাফ করবেন আবেদ ভাই, দেখছেন তো সব কিছু থেকে নিজেকে গুটিয়ে নিয়েছি। সামনে আমার পরীক্ষা, মনে চাপ পড়ে এমন কিছু করতে চাই না, তা না হলে আমার পরীক্ষা হ্যাম্পার হবে। আমাকে আর ডাকবেন না প্লিজ। বলেই জবাবের অপেক্ষা না করে ফোন নামিয়ে রাখি। ওই বেয়াদব মেয়ের সংস্পর্শে আমি যেতে চাই না আর। এত অপমান আমার জীবনে কেউ করেনি আমাকে। আমি কিছুতেই ওকে মনে করব না আর, কিছুতেই না। সারাদিন মন দিয়ে পড়ালেখা করে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছি। আমি অবাক হয়ে লক্ষ্য করছি আমার মধ্যে কিছু পরিবর্তন এসেছে। আগে মিশুক ছিলাম, এখন ঘরকণা হয়ে গেছি। নিজের মতো সময় কাটাতে ভালো লাগে। এমনকি মেয়েরা কথা বলতে এলে তাদেরকে এড়িয়ে যাই। শুধু একজনের সাথে কথা বলতে মন চায়। আগে আড্ডা আমিই জমিয়ে রাখতাম, এখন বন্ধুদের মধ্যে থেকেও প্রায় সময় চুপচাপ থাকি, যে আমার স্বভাবের বাইরে। বন্ধুরা প্রায়ই অবাক হয়ে জানতে চায়, তোর কি হয়েছে অমিত, এমন হয়ে যাচ্ছিস কেন? আমি কোনো জবাব দিতে পারি না। আসলেই তো আমি কেন এমন হয়ে যাচ্ছি উত্তর পাই না। পাল্টে যাওয়ার কারণটা আসলে জানি না কি বলবো, কিংবা বলা যায় কারণটা জানলেও মানতে পারছি না বা মানতে চাইছি না। আমার চোখের সামনে সব সময় ওর চেহারা ভেসে ওঠে, কানে বাজে ওর বাঁকা কথা। মজার ব্যাপার হলো, ওরা তির্যক কথাগুলো মনে পড়লে ইদানিং রাগের বদলে হাসি আসে। দিনের মধ্যে 100 বার মোবাইলে ওর বোহেমিয়ান লুকের ছবি দেখি কারণে অকারণে। মনে প্রশ্ন এলো, আমি কি তবে লাবণ্যকে ভালোবেসে ফেলেছি? শেষমেশ কিনা ওই বেয়াদব মেয়েটার প্রেমে পড়েছি আমি? অসম্ভব, এটা অসম্ভব। আমাকে সামনে দেখে চমকে গেল লাবণ্য। তুই তুই আমার অফিসের সামনে কি করছিস? আমি
তৃষ্ণার্তের মতো ওকে দেখি। কতদিন পর দেখলাম ওকে। অবশ্য ল্যাপটপ বা মোবাইল হররোজ দেখি। সামনাসামনি ওকে খানিকটা শুকনো দেখাচ্ছে। তাতে অবশ্য ওর সৌন্দর্য আরো তীক্ষ্ণ হয়েছে। গায়ের রংটা মলিন লাগছে। চুলগুলো একটু বড় হয়েছে কি। টের পেলাম সামনের জন তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে আমাকে পর্যবেক্ষণ করছে। ওর নজরের তীব্রতায় নিজেকে সামলে গম্ভীর মুখে বলি, কথা আছে আপনার সাথে, কোথাও কি বসতে পারি? ফুঁসে উঠল লাবণ্য। আমার সাথে তোর কিসের কথা? আমি ডাকলে তো ভাব দেখিয়ে আসিস না, এখন আবার নিজের থেকে এসে ঢং করছিস। আমি ছটফট করে উঠে বলি, প্লিজ ঝগড়া করবেন না, কথাগুলো খুব জরুরি। চলুন না সামনে যাই। ওইদিকে একটা রেস্টুরেন্ট দেখেছি, ওখানে যেয়ে বসি। আমার অস্থিরতা দেখে লাবণ্য থতমত খেল। সন্ধিহান নজরে আমাকে দেখল। কিছু বুঝতে না পেরে দ্বিধা নিয়ে বলল, কি কথা বলবি তুই? তোর না পরীক্ষা চলছে? আমি লাবণ্যর চোখে চোখ রাখতে পারি না ভয়ে। পাছে ও আমার মনের খবর চোখ দেখে বুঝে যায়। আশেপাশে তাকিয়ে জবাব দিলাম, পরীক্ষা শেষ হয়েছে আজই। এখন সময় নষ্ট না করে চলুন প্লিজ। আজব তো, এত অস্থিরতা দেখাচ্ছিস কেন? কি এমন বলবি তুই যে এত তাড়া দেখাচ্ছিস? লাবণ্যের কণ্ঠে বিরক্তি। এবার আমি মেজাজ হারালাম। ঠিক আছে, কোথাও যেতে হবে না আপনাকে, আমিই চলে যাই, আপনিই থাকুন। সরি, ভুল করে চলে এসেছি আপনার কাছে। বলেই উল্টো দিকে ঘুরে হাঁটতে শুরু করলাম। কিছুক্ষণ পর লাবণ্য দৌড়ে আমার পথ রোধ করে সামনে এসে দাঁড়ায়। হাঁপাতে হাঁপাতে বলল, এত মেজাজ দেখাচ্ছিস কেন? কথা বলতে এসে ফিরে যায় কেউ? আচ্ছা ঠিক আছে, চল বসি। তুই কি বলতে চাস শুনি? আমি পাল্টা কিছু বলতে পারি না। কেন যে এই মেয়েটার সামনে এলে আমি বাক্যহারা হয়ে যাই। দীর্ঘশ্বাস ফেলে বলি, চলুন। ফার্ম গেটের এই রেস্তোরাঁটা রাস্তার সাথে, রাস্তার ওপাশে সংসদের ময়দান। আমি একদম কোণার দিকে টেবিল বেছে নিয়েছি। এদিক থেকে রাস্তাটা পরিষ্কার দেখা যায়। দুটো কাপুচিনো অর্ডার দিয়ে এসে লাবণ্যর সামনে বসলাম। আমাকে দেখে মোবাইলটা টেবিলে রেখে আমার দিকে তাকালো লাবণ্য। এবার বল কি বলবি? আমি লম্বা করে একটা শ্বাস নিলাম। ভনিতা না করে শান্ত গলায় বলি, আমি আপনাকে বিয়ে করতে চাই আজই। কি কি বললি তুই? লাবণ্য এত জোরে চেঁচিয়ে উঠল যে আশেপাশের টেবিলের লোকজন সবার নজর আমাদের দিকে। আমি চাপা গলায় বলি, আস্তে কথা বলুন, সবাই দেখছে। লাবণ্য একটু দমল না, আমার দিকে প্রায় তেড়ে এলো। তুই কি বলছিস এসব? উল্টাপাল্টা বকছিস, আবার বলছিস আস্তে কথা বলতে। বলতে বলতে সন্ধিহান নজরে আমার জরিপ করলো। ওয়েট, তোর এইসব পরিবর্তন সবকিছু কি আমার কারণে হয়েছে? তোর দুঃখী দুঃখী গান, বিরহী ভাব, এসবের পেছনের কারণ কি আমি? ও মাই গড, তুই আমার প্রেমে পড়েছিস অমিত? কবে হলো এসব? আমি জবাব না দিয়ে কফিতে চুমুক দিলাম। লাবণ্য হাঁ করে আমার দিকে তাকিয়ে আছে। আমি অস্বস্তি নিয়ে ওকে বলি, এভাবে তাকিয়ে থাকবেন না প্লিজ, ভীষণ অস্বস্তি হচ্ছে। আমি কোনো অস্বাভাবিক কথা বলিনি, খুব স্বাভাবিক একটা কথা বলেছি। লাবণ্যর চোখে অবিশ্বাস। তুই পাগল হয়ে গেছিস? আমি ওর চোখে চোখ রাখি। লাবণ্য এবার হতবিহ্বল। আমি গমগমে গলায় বলি, ফাইনাল পরীক্ষার অপেক্ষায় ছিলাম, আজ শেষ পরীক্ষা দিয়েই আপনার কাছে এলাম। আমি জানি আপনি কি বলবেন। আপনি আমার 2 বছর সিনিয়র, স্বাভাবিক মেয়েদের মতো না, খানিকটা পাগলাটে। আপনার সাথে আমার যায় না কিছুতেই, ব্লা ব্লা ব্লা। আমি আসলে এসব নিয়ে প্রচুর ভেবেছি। এত ভাবার পরও এগুলোর কোনোটাই আমার জন্য প্রবলেম মনে হয়নি। কাজেই এসব অজুহাত ধোপে টিকবে না। এর বাইরে অন্য কিছু থাকলে বলুন। শুনতে শুনতে চোখ বড় হয় লাবণ্যর। আমার কথা শেষ হওয়ার পর ও ফিক করে হেসে দিল। এরকম পরিস্থিতিতে হাসার জন্য আমার রেগে যাওয়া উচিত, কিন্তু এই প্রথম মেয়েটাকে এত সুন্দর করে হাসতে দেখে আমি রাগ করতে পারি না, বরং মুগ্ধ নয়নে ওকে দেখেছি। আমার দৃষ্টির ভিন্নতা বুঝে লাবণ্য গম্ভীর হলো।
শোন, তোর অল্প বয়স বলে বেশি আবেগী হয়ে যাচ্ছিস। আর আমাকে কতটুকু চিনিস, আমার সম্পর্কে কতটুকু জানিস? একজন অচেনা শুধু দেখে ভালো লাগলেই তাকে আজীবনের জন্য জীবনে জড়ানো যায় না। জীবনটা এতটা সহজ না অমিত। অন্তত বিয়ের মতো জটিল একটা বিষয়ে এত সহজে সিদ্ধান্ত নেওয়া যায় না। আমি সেই একই রকম হয়ে বসে থাকি, অনড়ভাবে বলি, এসব বলে কোনো লাভ নেই। আমি হঠাৎ কেন সিদ্ধান্ত নেইনি এটা আপনার বোঝা উচিত। গত 1.5 বছর ধরে আমি ভেবেছি, আজকে রাত পর্যন্ত আমি এই নিয়ে আপনাকে বিরক্ত পর্যন্ত করিনি। নিজের আবেগ নিয়ন্ত্রণ করেছি, নিজেকে নিয়ে ভেবেছি। কাজেই এটা ভাবার কোনো সুযোগ নেই যে আমি হুজুকে পড়ে এমন প্রস্তাব দিয়েছি। আমার কথায় লাবণ্য রেগে গেল। ফালতু চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেল অমিত। আমি মোটেও এরকম কিছু ভাবছি না, আর তোর প্রস্তাবও মেনে নিতে পারছি না। আমি জানতে চাইলাম, কেন মেনে নিতে পারছেন না? আমি আপনার চাইতে বয়সে ছোট সেজন্যে? লাবণ্য এবার হাসল। না, বয়স কোনো ফ্যাক্ট না। আমি আমাকে নিয়ে ভাবছি। আমার স্বভাব একটু হলেও তো বুঝেছিস। তোর মনে হয় আমার সাথে মানিয়ে চলতে পারবি? আমি আত্মবিশ্বাসের সাথে বললাম, পারবো। লাবণ্য যেন মজা পেল। একটু খোঁচা মেরে কথা বললেই তো সহ্য করতে পারিস না। আমি ওর মজাকে অগ্রাহ্য করে বলি, বললাম তো পারবো, এত ভয় দেখানোর কি আছে? আমার অস্থির আচরণ দেখে লাবণ্য গম্ভীর হলো। পারবি না অমিত, ছেলেরা পারে না। তোর আগে যে এসেছিল সেও পারেনি। আচ্ছা, আমি যে ডিভোর্সি এটা জানিস? এবার আমি একটু নড়ে চড়ে বসলাম। লাবণ্য অনিচ্ছায় হাসার চেষ্টা করে। দেখেছিস আমার কত কিছু জানিস না তুই। আমার বাবা মার ডিভোর্স এটাও নিশ্চয়ই জানিস না। আমি চুপ করে আছি, অপেক্ষা করছি ওর পুরো কথা শেষ করার জন্য। লাবণ্য বলছে, বাবা মায়ের ছাড়াছাড়ির পর মায়ের সাথে থাকতাম আমি। তার নতুন সংসারে অশান্তি হয় কি না এই ভয়ে ম্যাট্রিকের পর মা আমাকে বিয়ে দিয়ে দিলেন, ঘাট থেকে ঝামেলা নামানোর জন্য। বিয়ের পর শুরু হলো আমার শ্বশুরবাড়ির লোকদের অকথ্য ব্যবহার। কথায় কথায় বাবা মা তুলে গালি। মা ভালো না, আবার বিয়ে করেছে। আমিও মায়ের মতো স্বামী সংসার করতে পারবো না। প্রতিদিন শুনতে শুনতে ত্যক্ত হয়ে আমিও প্রতিবাদ করতে শুরু করলাম। নিত্যদিন অশান্তি, তবুও দমে যাওয়ার পাত্রী না আমি। যাই হোক, তবুও নত হব না। যে দোষ আমি করিনি তার জন্য কথা শুনবই বা কেন, আর মেনেই বা নেব কেন? ফলাফল ডিভোর্স। এরপর মায়ের কাছে না গিয়ে বাবার কাছে গেলাম। বললাম, সারা জীবন তো কোনো দায়িত্ব পালন করোনি, এবার না হয় আমার পড়ালেখাটার দায়িত্বটা নাও। আমি চাকরি পেলে তুমি মুক্ত। বাবা কী ভেবে রাজি হলেন জানি না, আমাকে হোস্টেলে রেখে পড়াশোনার সুযোগ করে দিলেন। অনার্স শেষ করতেই চাকরিটা পেয়ে গেছিলাম। এখন বিন্দাস আছি। আমি ভীষণ স্বাধীন চেতা। আমি আমার মতো চলি অমিত। আমাকে কেউ নিয়ন্ত্রণ করবে এটা মেনে নিতে পারি না। কেউ আমাকে কথা শোনাবে এমন সুযোগ দেই না। এই রকম কাউকে পুরুষ মেনে নেবে না। মেনে নেওয়ার ভান করলেও দীর্ঘদিন সহ্য করতে পারবে না আমাকে। আর নিজের স্বভাব জানি বলেই বিয়ে শাদী নিয়ে ভাবি না আমি। তাছাড়া একটাই যে অভিজ্ঞতা হয়েছে, তাতে দ্বিতীয়বার বেলতলায় যাওয়ার শখও নেই। লাবণ্য কথা শেষ করলো। আমি চুপচাপ কফি শেষ করে ওর চোখে চোখ রাখি। দীঘল কালো টলমলো আঁখি, যেন দুঃখের কুয়ো। যে কুয়ো সে তেজ দিয়ে লুকিয়ে রাখে। আমি জড়ানো গলায় বলি, কেউ যদি সব জেনেও আপনাকে জীবনে জড়াতে চায়, তবু কি তাকে ফিরিয়ে দিবেন? লাবণ্য জবাব না দিয়ে তাকিয়ে রইল। আমি হাসলাম। আমি কেমন সেসবও তো জানেন আপনি। কত মেয়ের সাথে সময় কাটিয়েছি, ফ্লার্ট করেছি। লাবণ্য ফিসফিস করে। তো আমি মাথা নাড়ি, তো কিছু না। আমি সব জেনে বুঝে ভেবেই বলছি, আপনাকে বিয়ে করতে চাই। প্লিজ ফিরিয়ে দিবেন না। লাবণ্য উঠে দাঁড়ায়। বুঝেছি তুই মানবি না, কিন্তু তোর পরিবার, সমাজ, ওদের বাঁকা কথা মেনে নিতে পারবি তো? জানি পারবি না। এক সময় ওদের কথার যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে আমার থেকে পালাতে চাইবি। আমি গাঢ় স্বরে অভয় দেই, চাইব না। আপনি পাশে থাকলে সব পারবো। লাবণ্য দমল না, গম্ভীর হয়ে বলল, সিনেম্যাটিক ডায়লগ দিবি না অমিত। জীবন সিনেমা না। আমি যাচ্ছি, তোর এসব পাগলামি শোনার সময় নেই আমার। আমি চট করে লাবণ্যর হাত ধরে ফেলি।
ভালোবাসার মানুষের অপমান করতে নেই লাবণ্য। কেউ আপনাকে মন থেকে চাইলে তাকে ফিরিয়ে দিতে নেই। তাছাড়া আপনিও তো আমাকে ভালোবাসেন, তাই না? লাবণ্য হাত ছাড়িয়ে নিতে চায়। বাজে বকিস না অমিত, আমি কেন তোকে ভালোবাসবো? আচ্ছা, বাসেন না বলছেন, তাহলে দেখা হলে আমাকে উল্টাপাল্টা বলে রাগিয়ে দিতেন কেন? আমার রাগী মুখটা যে আপনার ভালো লাগে সেটা আমি বুঝিনি ভেবেছেন? ভুল বুঝেছিস, মোটেও তোকে ভালো লাগে না আমার। আমার ঠেকা পড়েছে তোকে ভালোবাসতে, বুঝেছিস? লাবণ্যের গলায় ততটা জোর নেই। আমি মৃদু স্বরে হাসলাম। হুম, তাই তো আমি স্টেজ শো করি না বলে আপনিও বাদ দিয়েছেন। অন্য পরিচয় মেসেঞ্জারে নক দিয়ে কুশল জানতে চান। ভেরি ব্যাড লাবণ্য। এইভাবে নিজের অনুভূতি লুকিয়ে রাখা অনুচিত। অন্তত আপনার মতো ক্যারেক্টারের জন্য তো রীতিমতো অপরাধ। এত বোল্ড একটা ক্যারেক্টার নিজের অনুভূতি প্রকাশের ব্যাপারে এতটা লুকোচুরি করবে, এটা মেনে নিতে পারছি না। লাবণ্য হাল ছেড়ে দিয়ে আমার সামনে এসে বসলো, অন্যদিকে তাকিয়ে বলল, আমি কিন্তু বিয়ের পর পাল্টাবো না অমিত। এইরকম বেয়ারা আমাকে মেনে নিতে পারবি তো? পারবো রে বাবা, কেন বারবার ভয় দেখাচ্ছেন? আমি সিগারেট খাওয়া বন্ধ করব না, কথায় কথায় ঝগড়া করব, বাঁকা কথা বলবো, আমার যেমন ইচ্ছা তেমন চলবো। আমি লক্ষ্মী ছেলের মতো ঘাড়ি হেলিয়ে সায় জানাই, আচ্ছা। শেষ চেষ্টা হিসেবে লাবণ্য রবিবাবুকে টেনে আনলো, দুর্বল স্বরে বলল, দেখ অমিত, রবিবাবুর গল্পে কিন্তু অমিতের সাথে লাবণ্যের মিল হয়নি। শেষমেশ ওরা আলাদা হয়ে গেছিল। আমরা একসাথে থাকবো সারা জীবন। আপনি শুধু সব পরিস্থিতিতে আমার পাশে থাকলে ভরসা করলেই হবে। দৃঢ় স্বরে কথাগুলো বলে আমি ওর হাতটা আরেকটু শক্ত করে ধরে চাপ দেই। সেই স্পর্শে লাবণ্য খানিকটা কেঁপে উঠল, চেহারায় লাজুকতা ছড়িয়ে পড়ল, কম্পিত কণ্ঠে বলে উঠল, যদি কোনোদিন আমাকে একলা ছেড়েছিস? আমি উঠে দাঁড়িয়ে ওর হাত ধরে টানি, কখনোই না, এবার চলুন যাই। লাবণ্য অবাক হয়ে জানতে চাইল, কোথায়? কাজী অফিস। পাগল হয়েছিস? বিয়ে করলে তোর পরিবারের সবাইকে নিয়ে করব, একা একা বিয়ে হয় নাকি? লাবণ্যের কথায় চিন্তায় পড়ে গেলাম। বাবা জানলে বিরাট অশান্তি করবে শিওর, আর মা শুরু করবে ইমোশনাল অত্যাচার। বিয়ের গরু তখন গাছে ঝুলবে। সেই দৃশ্য কল্পনা করে চমকে উঠলাম। লাবণ্য আমার মনের হাল যেন পরিষ্কার বুঝল। ও চোখ পাকিয়ে শাসালো, অমিত, যত যাই বলিস, ফ্যামিলি ছাড়া বিয়ে করব না। আমাকে বিয়ে করার সিদ্ধান্ত যখন নিতে পেরেছিস, তখন এসব কঠিন পরিস্থিতি মোকাবেলায় ভয় করলে তো চলবে না। ধরে নে ভালোবাসা প্রমাণ করার এটা প্রথম পরীক্ষা। আমি দাঁড়িয়ে গেলাম, টান টান উত্তেজনা নিয়ে বলি, পাশ করলে কি পুরস্কার পাবো? লাবণ্য বলল, তোর একটা উইশ পূরণ করব। আমার চোখ চকচক করে উঠল। ওকে ডান, চলুন তাহলে যাওয়া যাক। লাবণ্য বিরক্ত হলো। আবার বললাম তো কাজী অফিসে যাব না। আমি লাবণ্যকে ধমক দিলাম, আরে বাবা, কাজী অফিস না, বাসায় যাব, চলুন তাড়াতাড়ি। আমার পেছনে লাবণ্যকে দেখে মা চমকে উঠল। মেয়েটা কে অমিত? আগে ভেতরে ঢুকতে দাও মা, তারপর বলছি। মা দরজা থেকে সরে দাঁড়ালো। আমি লাবণ্যকে নিয়ে ড্রয়িং রুমের সোফায় বসলাম। মা বুয়া খালাকে বলবে একটু নাস্তা পানি দিতে। মা তীক্ষ্ণ নজরে আমাদের দেখছিলেন। আমার কথা শুনে অনিচ্ছায় চলে গেল। লাবণ্য এতক্ষণ মাথা নিচু করে বসেছিল। মা যাওয়ার সাথে সাথে আমার দিকে তাকালো। তুই তো বলেছিস অনেক মেয়ের সাথে ফ্লার্ট করেছিস, তাহলে তোর মা আমাকে এভাবে দেখছে কেন? আমি চাপা গলায় জবাব দিলাম, আমি কি মাকে দেখিয়ে দেখিয়ে ফ্লার্ট করেছি নাকি? এমন বোকা মেয়ের মতো কথা বলছেন কেন? আর এরকম চোরের মতো মাথা নিচু করে রেখেছেন কেন? কিছু চুরি করেছেন আপনি? লাবণ্য দুষ্টু হাসি দিল। করেছি তো, তোর মন চুরি করেছি না? আমি হাঁ করে তাকিয়ে রইলাম ওর দিকে। মেয়েটা দেখি ফান করছে আমার সাথে। কিছু বলতে যাব, দেখলাম মা আসছে। পেছনে বুয়া খালা নাস্তার ট্রে হাতে। খেতে খেতে মাকে বলি, মা, ওর নাম লাবণ্য, একটা বেসরকারি সংস্থায় চাকরি করে। আমরা একসাথে ডুয়েট গান করেছি একটা। মা কিছুক্ষণ লাবণ্যর দিকে তাকিয়ে থেকে বলল, হ্যাঁ দেখেছি। তোর
গানটা লাবণ্য ভালোই গিয়েছে। আমি অবাক হলাম না। আমার গান মা দেখবে না এমনটা শুনতে অস্বাভাবিক লাগবে। যদিও মা গান পছন্দ করে না, তবে আমার গান আসলে সে একবার হলেও শুনে দেখে। আমি মাকে ইশারায় বসতে বলি, মা আমি লাবণ্যকে বিয়ে করব এবং তা আজই। কি বললি? মা চেঁচিয়ে উঠল। আমি খাওয়া থামিয়ে পুনরায় একই কথা রিপিট করি, আমি লাবণ্যকে আজই বিয়ে করব মা। আমি অবশ্য বিয়ে করে বাসায় আসতে চেয়েছিলাম, কিন্তু লাবণ্য রাজি হলো না। ও বলছে গার্ডিয়ান ছাড়া বিয়ে পরিশুদ্ধ হয় না। এখন তোমরা দয়া করে বিয়ের অ্যারেঞ্জমেন্ট করো। মা না বুঝে অবাক গলায় বলল, মজা করছে নাকি আমার সাথে? তোমার কি তাই মনে হচ্ছে? বাড়ির বাকি সকলে আসুক, তারপর বিয়ের আয়োজন করো। মা আমার মুখের দিকে তাকিয়ে রইল কয়েক সেকেন্ড। কি বুঝলো কে জানে, দুম করে মেঝেতে লুটিয়ে পড়ল। আমি আর লাবণ্য ধরাধরি করে মাকে সোফায় তুললাম। লাবণ্য মায়ের পালস চেক করে আমার দিকে তাকিয়ে বলল, লে, শকে জ্ঞান হারিয়েছে, একটু পরেই ফিরে আসবে। আপনি শিওর হয়ে বলছেন? কি করে? ডাক্তারিও পড়েছেন? আমার কথায় লাবণ্য ফিক করে হাসল। ভলান্টারি কাজ করেছি তাই জানি। একটা কথা বলবো? আমি সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে থেকে বলি, কি কথা? তুই দেখি উপরে ফিটফাট, ভেতরে সদরঘাট। লাবণ্য মুচকি হাসে। মানে? মানে মায়ের ওলে বাবুটা যে মেয়েদের কাছে ওলে বাবুটা, সেটা তো মা জানে না। আমি ভ্রু কুঁচকে লাবণ্যকে দেখি। মেয়েটার ফরফরানি বন্ধ করার উপায় খুঁজতে হবে খুব দ্রুত, তা না হলে আমার বিবাহিত জীবনটা খুব দুর্বিষহ যাবে। বুঝতে পারছি। মা নড়ে ওঠার আগেই আমার বড় বোন নুমা চলে এলো। মাকে অস্বাভাবিকভাবে শুয়ে থাকতে দেখে চেঁচিয়ে উঠল, মায়ের কি হয়েছে অমিত? তুই কি করেছিস মাকে? ও মাই গড, তুমি মাকে মেরে ফেলেছিস নাকি? অমিত, অমিত করেছিস কি তুই? কি করে পারলি তুই? হ্যাঁ, এসব কি? এখন আমি কি করব? আমার চেহারায় বিরক্তি। লাবণ্যর মুখ হা হয়ে আছে। সে বিরল প্রজাতির প্রাণী দেখছে এমন দৃষ্টি নিয়ে নুমাকে দেখছে। আমাকে চিমটি দিয়ে ডাকলো, অমিত, আমাদের বাড়ির সবার মাথায় কি ছিট আছে? পাগলের বংশ নাকি রে তোরা? আমি জবাব দেওয়ার সুযোগ পেলাম না। মা ধর্মড়িয়ে উঠে বসল। নুমার ক্রন্দন দেখে কি বুঝলো কে জানে, হুট করে নুমার গালে চর কষালো। এই বেয়াদব কাছিস কেন? কায়দার মতো কি হয়েছে? মা, মা তুমি তুমি ঠিক আছো? অমিত কিছু করেনি তোমাকে? অমিত আমাকে কি করবে? পরক্ষণেই মা হাই হাই করে বলে ওঠে, অমিত বিয়ে করবি রে নুমা? তাড়াতাড়ি তোর বাবাকে ডাক, তোর দাদিকে আসতে বল। মাজেদ, কনা ওদের খবর দে। আমার দুগ্ধপোষ্য শিশু ছেলের বিয়ে শখ জেগেছে। তার বড় ভাই বোন বিয়ে করেনি, তো কি হয়েছে? সে বিয়ে করবে, তাও আবার বয়সে বড় এই মেয়েকে। কি কপাল আমার, দেখেছিস? নুমা বিস্মিত হয়ে লাবণ্যকে দেখছে। আরে, এই দেখছি লাবণ্য। এই অমিত, সত্যি সত্যি তুই লাবণ্যকে বিয়ে করেছিস নাকি? আমি মাথা দোলালাম। আপু, তাড়াতাড়ি অ্যারেঞ্জ করো তো। মা মনে হয় না বিয়ে করতে দেবে। এখন যা করার তুমি করো। কি দারুণ ব্যাপার অমিত, দাঁড়া, আমি এখনই সবাইকে খবর দিচ্ছি। খুব মজা করবো তোর বিয়েতে। নুমা লাফিয়ে উঠল। মা মুখ ভেঙচি কাটে। নুমার আদিক্ষেতা দেখে বাঁচি না। নিজের বিয়ের খবর নেই, ছোট ভাইয়ের বিয়ে নিয়ে মজেছে। আজ আসুক তোর বাবা। অমিতের নাটকের ক্লাইম্যাক্সটা কেমন হয় দেখি। বলেই মা নাকি সুরে কাঁদতে শুরু করলো। নিজেকে শান্ত রাখার প্রচেষ্টায় আমি বসে বসে মাথার চুল টানি। এই বাড়ির এই পাগলের কারখানার মাঝে কি করে টিকে আছি সে একমাত্র আমিই জানি। মাঝে একবার লাবণ্যকে দেখলাম হতবিহ্বল হয়ে পালা করে একবার মাকে, একবার নুমাকে, আর একবার আমাকে দেখছে। আমি বিগড়ানো মেজাজ নিয়ে দাঁতে দাঁত চেপে বলেছিলাম বিয়েটা সেরে বাসায় যাই। শুনলেন না তো। এই জন্যেই বলে অল্প বয়সে পাকলে বাল, দুঃখ রবে চিরকাল। লাবণ্য বিড়বিড় করল, ঠিকই বলেছিস অমিত, তোর পাগল বংশের কারণে
অল্প বয়সে তোর বাল পেকে গেছে, এখন আমাকে বিয়ে করে চিরকাল দুঃখ করবি? বলেই ফিক ফিক করে হাসছে লাবণ্য। আমি রাগত দৃষ্টিতে তাকিয়ে থাকি। হুট করে আমারও হাসি পেয়ে যায়। এই মেয়েটা এত ফানি কি করে হয়? সব মোমেন্টেও মজা করতে পারে কি করে? আমার কেন যেন মাথা ঠান্ডা হয়ে যায়, মনটা পলকেই হালকা। আমি মুগ্ধ হয়ে লাবণ্যকে দেখতে থাকি। অনেক ঝামেলার পর অবশেষে রাত 2টোর সময় লাবণ্যর সাথে আমার বিয়ে সম্পন্ন হলো। মা যথেষ্ট হাঙ্গামা করলেও আমার জেদের কারণে পাত্তা পাইনি। আমার বাবা বিশিষ্ট ব্যবসায়ী জনাব খালিকুজ্জামান খুশি হলেন না, দুঃখ পেলেন বুঝলাম না। আমার বাবা বিশিষ্ট ব্যবসায়ী জনাব খালিকুজ্জামান খুশি হলেন না দুঃখ পেলেন বুঝলাম না। অবশ্য ওনার আনন্দ বা বেদনায় আমার কিছু যায় আসে না। ওনার সাথে আমার সম্পর্কটা খুব ফর্মাল। যাই হোক, লাবণ্যকে নিয়ে নিজের রুমে এলাম। লাবণ্য, আমি ঘুমিয়ে যাচ্ছি। সারাদিন পরীক্ষা আর আপনাকে পটাতে পটাতে কেটে গেল, আর জেগে থাকতে পারছি না। লাবণ্য অবাক চাহনি দিয়ে বলল, কি বলছিস এসব? আজ আমাদের বাসর রাত আর তুই ঘুমিয়ে যাচ্ছিস? স্মরণীয় রাতকে কেউ এভাবে পাংশে করে দিচ্ছিস? আমি উঠে বসলাম। লাবণ্য পরে আছে একটা কাতান শাড়ি, গলায় কানে হাতে সোনার গয়না, মাথায় শাড়ির আঁচল তুলে দিয়েছে। সামান্য মেকআপে ওকে অসামান্য সুন্দরী লাগছে। আমাকে চুপ থাকতে দেখে ও চোখ টিচায়। কি হয়েছে, কি দেখছিস? আপনি চাইছেন স্মরণীয় রাতকে আরো স্মরণীয় করতে? আসুন, কাছে আসুন তবে। লাবণ্য ছিটকে পিছিয়ে গেল। কি বলছিস এসব? ছি, তুই এত খারাপ? আমি বিরক্ত হয়ে হাই তুললাম। আমি কি খারাপ কাজ করেছি? আজ বাসর রাত আমাদের। আপনিও চাইছেন রাতটাকে স্মরণীয় করে রাখতে, তাই কাছে ডাকলাম। এখন বলছেন আমি খারাপ? আসলে আপনি চাইছেনটা কি? লাবণ্য বিরক্ত হয়ে বলল, কিছু চাইছি না, তুই প্লিজ ঘুমা। থ্যাংক ইউ। আমিও এটাই চাইছিলাম। আমি জেগে থাকলে আপনারই বিপদ। লাবণ্য মুখ ভেঙচি দিল। আমি গায়ে কাঁথা টেনে নিতেই লাবণ্য ডাকলো, এই অমিত, আমি কি পরবো বলতো? একটা কাপড়ও তো সাথে আনিনি। তোর চক্করে পড়ে একদম খালি হাতে এসেছি। এই শাড়ি পরে তো ঘুমানো যাবে না। তাহলে শাড়ি খুলে ঘুমান। আমি বিড়বিড় করতেই লাবণ্য চেঁচিয়ে উঠল, হ্যাঁ, শাড়ি খুলে ঘুমাই আর তুমি সুযোগ নাও, তাই না? তোর মতলব বুঝতে পারছি না মনে করেছিস? বুঝলে তো ভালোই। শুনুন, আলমারিতে একটা কাপড় আছে, নিয়ে পরে ফেলুন আপাতত। কাল আপনাকে শপিং করিয়ে দিব। লাবণ্য কেঁকে উঠল। কেন, তুই শপিং করে দিবি কেন? আমার টাকা নেই। আচ্ছা, নিজের টাকা দিয়ে শপিং করবেন। এখন দয়া করে চুপ থেকে আমাকে ঘুমাতে দিন, আর একটা কথাও বলবেন না, না হলে খুব খারাপ হবে বলে দিচ্ছি। আমি মাথার উপর কাঁথা টেনে নিলাম। লাবণ্য কি যেন বিড়বিড় করছে। আমি হাসলাম। কি যে আনন্দ লাগছে আমার। কখনো স্বপ্নেও ভাবিনি লাবণ্যকে নিজের করে পাবো। স্বপ্ন সত্যি হওয়ার আনন্দেই গভীর ঘুমে তলিয়ে গেলাম যেন। পরের দিন খুব অদ্ভুতভাবে আমার ঘুম ভাঙল। ওয়েট, আপনারা কি ভাবছেন বলুন তো? আমি লাবণ্যকে জড়িয়ে ধরে শুয়ে আছি, কিংবা লাবণ্য চায়ের কাপ হাতে নিয়ে আমাকে ডাকছে? এমন কিছু ভাবছেন না তো? ভাববেন না প্লিজ, কারণ এমন কিছুই হচ্ছে না। ঘুম থেকে উঠে দেখলাম আমার ঢিলেঢালা গেঞ্জি আর প্যান্ট পরে লাবণ্য উপর হয়ে শুয়ে আছে। মুখটা আমার দিকে ফিরেছিল বলে ঘুম ভাঙতেই ওর ঘুমন্ত মুখটা আমার চোখে পড়ল। কি যে অদ্ভুত অনুভূতি বলে বোঝাতে পারবো না। অনেকটা যেন সুন্দর একটা স্বপ্ন দেখার পরে পূরণ হয়ে যাওয়া। আমি অনেকটা সময় লাবণ্যর মুখের দিকে তাকিয়ে রইলাম। রকচটা অ্যারোগেন্ট মেয়েটাকে ঘুমের মধ্যে ভীষণ অসহায় লাগে। এটা কি লাবণ্য জানে? ওর কয়েকটা চুল মুখের উপর উঠছে। আমি আলগোছে কানের পাশে ওর চুলগুলো গুজে দিলাম। হালকা স্পর্শে মুখ কুঁচকে উঠল মেয়েটার। হাত দিয়ে নাক চুলকে আবারও গভীর ঘুমে তলিয়ে গেল। পুরো কাজটুকু মুগ্ধতা নিয়ে দেখলাম। শ্যামা মুখটা দেখতে এত ভালো লাগছে কি বলবো। আমি খুব আলতো করে ওর কপালে চুমু এঁকে দেই। আমাদের দোতলা বাড়ির ছাদে
চিলে কোঠার একটা ঘরে আমি থাকি। পাশের রুমটা মিউজিক রুম, সাথে লাগোয়া ছোটোখাটো একটা কিচেন আছে। গানের কাজে রাতভর জাগি বলে এই ব্যবস্থা করে নিয়েছি। 2 কাপ রং চা বানিয়ে রুমে ফিরে এলাম। লাবণ্যকে ডাকলাম, কয়েকবার উঠল না। পরে বুদ্ধি করে গ্লাস থেকে পানি নিয়ে ওর মুখে ছিটিয়ে দিলাম। লাবণ্য ধরফড়িয়ে উঠে বসল। কে কে কি হয়েছে? কিছুক্ষণ হতবিহ্বল হয়ে এদিক সেদিক তাকায়, তারপর বুঝতে পেরে আমায় দেখল। আমি হাসলাম ওর দিকে তাকিয়ে। কিছুই হয়নি। ঘুম থেকে উঠছিলেন না, তাই মুখে পানি ছিটিয়ে দিয়েছি। অনেক বেলা হয়েছে, এবার উঠতে হবে তো। অফিস যাবেন না? লাবণ্য চায়ের কাপ টেনে নিল। আজ যাব না, কাল ছুটি নিয়ে নিলাম না। তাছাড়া বিয়ের পরদিন অফিসে যাব, এতটাও উন্নাসিক ভাবিস না আমায়। বিয়ের একটা ভ্যালু আছে, সেটা অবজ্ঞা করবার মতো বেয়ার আমি না। রিয়েলি? শুনে ভালো লাগলো। তা আজকের প্ল্যান কি? আমি আগ্রহ নিয়ে ওর দিকে তাকালাম। লাবণ্য চায়ে আগ্রহ চুমুক দিয়ে পা নাচাতে নাচাতে জবাব দিল, হোস্টেলে যাব, নিজের জিনিসপত্র গুছিয়ে এখানে নিয়ে আসব, আর কিছু কেনাকাটা করব। কাল অফিস শুরু হলে আর পারবো না। আমি হুম বলে মাথা ঝাঁকিয়ে ওর পাশে বসলাম। কোমল চোখে ওর দিকে তাকালাম। একটা কথা বলি লাবণ্য। কি কথা? লাবণ্য চায়ে চুমুক দিতে দিতে জানতে চাইল, প্লিজ আমাকে ভুল বুঝবেন না, খুব প্রয়োজনীয় কিছু বাদে কাপড় চোপড় আনার দরকার নেই। আপনাকে আমি অনেক অনেক শাড়ি কিনে দিতে চাই। আমার দেওয়া শাড়ি নিতে কি আপত্তি আছে আপনার? লাবণ্য বিস্মিত হয়ে আমাকে দেখল। আমি হাসলাম। আমার খুব ইচ্ছে আপনাকে শাড়ি কিনে দেব। অনলাইন পেজে দেখেছি আপনার শাড়িগুলো খুব বেশি দামি নয়। আমার কিনে দেওয়ার ক্ষমতা আছে। নেবেন তো আমি কিনে দিলে? আমার মুখের দিকে তাকিয়ে থেকে হেসে দেয় লাবণ্য। এইভাবে বলছিস কেন? তোকে বিয়ে করেছি, তুই কিছু গিফট দিলে নেব না কেন? আলবাত নেব। আচ্ছা, এক কাজ করি, আমি ফ্রেশ হয়ে আসি, তারপর চল দুজনে বেরোই। তোর কোনো কাজ নেই তো? হুম, আপনার সাথে টাইম স্পেন্ড করাই এখন একমাত্র কাজ। লাবণ্য হেসে দিল। তুই মাঝে মাঝে এমন করে কথা বলিস না, না হেসে পারা যায় না। আচ্ছা, এত বেলা হলো আমরা নিচে যাইনি, আন্টি আবার রাগ করবে না তো? হলে হবে, ওসব নিয়ে অত ভাবতে হবে না আপনাকে। লাবণ্য হেসে ওয়াশরুমে ঢুকলো। ঘণ্টাখানেক বাদে নিচে নামতেই দেখলাম বেশ জটলা পেকে আছে। বাবা মা, দাদি, চাচা, ফুপু সব হাজির। আমাদের দেখেই মা টিপ্পনি কাটলো, দুজন মিলে সেজেগুজে কোথায় যাচ্ছিস? বাসার এত মেহমান, কোনো চিন্তা নেই তোদের? আমি বিরক্ত হলাম। আমাদের চিন্তা কেন হবে মা? তুমি আছো কি করতে? লাবণ্য দেখলাম পালা করে সবাইকে সালাম করে ফেললো। দাদিকে বেশ খুশি দেখালো। বাবা বলল, শোন অমিত, বিয়ে তো যেন তেনভাবে করে ফেলেছো, এখন একটা অনুষ্ঠান তো করতে হবে, না হলে সমাজের লোকে কি বলবে? আমার একটা প্রেস্টিজ আছে সমাজে। আমি প্লেটে রুটি তুলে নিয়ে বলি, আমি আর লাবণ্য মিলে একটা অনুষ্ঠান করব, তবে সেটা এখনই না, কয়দিন পরে। বাবা রেগে গেলেন। কেন? আমি করলে কি সমস্যা? আমি পাল্টা উত্তর দিলাম, আপনার টাকা নেব কেন? আমরা দুজন নিজেদের পছন্দে বিয়ে করেছি, অনুষ্ঠানও নিজেরা করব। বাবা অবাক হয়ে বলল, আশ্চর্য বেয়াদব ছেলে তো। আমি বলছি আমি অনুষ্ঠান করব, তাতে তোর প্রবলেমটা কোথায়? আমি তোর বাপ না তুই আমার? আমি রেগে মেগে কিছু বলতে চাইছিলাম, লাবণ্য আমার হাত ধরে চাপ দিল, ইশারায় চুপ থাকার আদেশ করলো। তারপর বাবার দিকে তাকিয়ে মোলায়েম কণ্ঠে উত্তর করলো, আঙ্কেল, আপনি অনুষ্ঠান করতে চান তো? বাবা মাথা নাড়ে। লাবণ্য বলল, করুন, কোনো সমস্যা নেই। আমি বাধা দিতে গেলাম, লাবণ্য আমার হাত ধরল। সব সময় বাধা দিতে নেই অমিত, ওনারা মুরব্বী না। মা বলল,
তোমরা কি কোথাও যাচ্ছ? বাসায় এত লোক, ভাবলাম সবাই একসাথে দুপুরে খাবো। এবারও লাবণ্য জবাব দিল, আন্টি, কাল হুট করে বিয়ে বলে আমার সব এলোমেলো। আজ দিনটা সব গুছিয়ে নেব। আগামীকাল থেকে অফিস করতে হবে। যদি প্রবলেম না হয় তাহলে আপনি একটু ম্যানেজ করে নিন, আমরা রাতে একসাথে খেতে পারি। মা কিছু বলতে চেয়েও কেন যেন বলল না। আমি আর ধৈর্য রাখতে পারিনি। খাওয়া ছেড়ে লাবণ্যর হাত ধরে টেনে নিয়ে বেরিয়ে এলাম। নিজের লাল গাড়িটা বের করে লাবণ্যকে ইশারায় বসতে বলি। আপনার কি হয়েছে? হুট করে এতটা মহৎ হতে চাচ্ছেন কেন? ঘটনা কি বলবেন? তোর বাড়ির লোকদের ভালো লেগেছে অমিত, আর কিছু না। লাবণ্য হাসল। ভালো না চাই, পাগলের কারখানা সব। শুনুন লাবণ্য, আমি আপনাকে বিয়ে করেছি নিজের জন্য, আমার বাড়ির লোকদের জন্য নয়। বুঝতে পেরেছেন? লাবণ্য ভয় পেয়ে হাত উপরে তুলে বলল, আচ্ছা আচ্ছা ঠিক আছে, এত হাইপার হোস না অমিত, বুঝতে পেরেছি। আমি কিছুটা শান্ত হলাম। লাবণ্য ডাকলো, একটা কথা বলতো অমিত, তোর বড় ভাই বোন বিয়ে করছে না কেন? কি প্রবলেম? কি চমৎকার পরিবার তোদের। তাহলে দুজন প্রাপ্তবয়স্ক মানুষ বিয়ে না করে বসে আছে কেন? আমি জানি না, আর জানার কোনো আগ্রহ নেই। নিজেদের কথা বলুন প্লিজ। কোথায় যাব আমরা? লাবণ্য এবার স্মিত মুখে হাসলো। শাড়ি কিনে দিতে চাইলি না? চল যাই। লাবণ্য আমাকে নিয়ে গেল ধানমন্ডি হকার্সে। ওর পরিচিত এক দোকানে বসে গুনে গুনে 20টা শাড়ি কিনে দিলাম। লাবণ্য অবাক হয়ে তাকালে বললাম, 1.5 বছরে 18 মাস, প্রতি মাসে একটা করে হলে 18টা শাড়ি, আর বিয়ে উপলক্ষে 2টো বোনাস শাড়ি, ব্যাস আর কিছু না। লাবণ্য হেসে দিল। তুইও কিন্তু তোর বাড়ির লোকদের মতো পাগল আছিস অমিত। আমি গম্ভীর হয়ে উঠে দাঁড়াতেই লাবণ্য আমার হাত ধরল। শোন, বিয়ে হয়েছে বলে মেপে মেপে কথা বলবো এমন ভাবিস না। আমার যা মন চায় তাই বলবো, তুই মাইন্ড করলেও আমার কিছু করার নেই। আমি গম্ভীর হয়ে বলি, সব ঠিক আছে তাহলে? আমাকে আমার মতো চলতে দিচ্ছেন না কেন? বাবা মায়ের সামনে ওরকম ভালো মানুষ সাজার কি প্রয়োজন ছিল? এবার লাবণ্যের মুখে মেঘ নামে। তুই আমাকে ভুল বুঝিস না অমিত, সারা জীবন একা একা থেকেছি তো, তাই তোর পরিবার পেয়ে মনটা আদরে হতে চাইছে। আর তোর সাথে আমি এখন সবচেয়ে পবিত্র বন্ধনে বাঁধা পড়েছি। যা কিছু করছি বা করব সবটাই মন থেকে করব। আমি মুখে ফটফট করি বলে আমাকে বেয়াদব ভেবে নিস না। আমি ছটফটিয়ে উঠে বলি, আচ্ছা হয়েছে হয়েছে, বুঝেছি, আর কৈফিয়ত দিতে হবে না। চলুন, আর কোথায় যাবেন? হোস্টেলে যাব, তারপর তোর সাথে লাঞ্চ করে বাসায় ফিরবো, ঠিক আছে? সারাদিন একসাথে ঘোরাঘুরি করে বিকেলে বাসায় ফিরে বেশ আশ্চর্য হলাম। বাবা মা আমাদের দোতলায় ডেকে নিয়ে যা বলল তাতে চমকে উঠলাম। আমাকে নাকি লাবণ্যর থেকে আলাদা থাকতে হবে। আমি চেঁচিয়ে উঠলাম, মানে কি? লাবণ্য আমার বিয়ে করা বউ, ওর থেকে আলাদা থাকবো কেন আমি? আমার রণমূর্তি দেখে বাবা মা দুজনই ভয় পেয়ে গেল। বাবা একদমই নীরব হয়ে গেলেন। মা আমতা আমতা করে বলল, এমন করছিস কেন অমিত? মাত্র 2 দিন আলাদা থাকবি। তোদের বিয়ে হলো, হলুদ হলো না। প্রথমবারের পরিবারের প্রথম বিয়ে চাইছিলাম একটু রীতিগুলো ফলো করতে। মাত্র 2 দিন। কাল তোদের দুজনকে হলুদ ছব, পরশু রিসেপশনের অনুষ্ঠান, ব্যাস ঝামেলা শেষ। মায়ের ভালো মানসিক কথায় আমার শরীর জ্বলছে। অনেক কষ্টে নিজেকে সামলে নিয়ে বলি, কেন মা, এত আদিক্ষেতা করতে হবে কেন? তোমার আরও 2টো সন্তান আছে, তাদের নিয়ে আদিক্ষেতা করো, কেউ মানা করেছে? হুট করে আমাকে নিয়ে পড়লে কেন? মা মন খারাপ করে বলল, আচ্ছা ঠিক আছে, বাদ দে, আলাদা থাকতে হবে না। পরশু রিসেপশন রেখেছি আমরা। তোরা দুজন কাকে কাকে নিমন্ত্রণ করতে চাস করে ফেলিস। 1000 লোকের অ্যারেঞ্জমেন্ট করেছি। হুট করে পাশ থেকে লাবণ্য বাগড়া দিল। আন্টি, আমি রাজি আলাদা থাকতে। আমি চেঁচিয়ে উঠলাম, লাবণ্য? লাবণ্য আমাকে মৃদু স্বরে ধমক দিল। অমিত, সব সময় এরকম করিস কেন?
ওনারা এত ভালো উদ্যোগ নিয়েছে আর তুই কিনা মানা করছিস? বিয়েতে যত বেশি মুরব্বীদের দোয়া থাকবে তত বেশি বরকত, এটা জানিস? মাত্র 2 দিনের ব্যাপার অমিত, এরকম করতে নেই। মা লাবণ্যর হাত ধরে কেঁদে দিল। আল্লাহ তোদের মঙ্গল করবে মামুনি, আজ অনেক খুশি করে দিলে। পুরো দৃশ্য দেখে আমি দুপ ধাপ পা ফেলে নিজের ঘরে এসে দরজা দিলাম। কিছুক্ষণ পর দরজায় কড়া। অমিত আছিস? চলে যান লাবণ্য। কী জন্য এসেছেন আমার কাছে? এখন কি চাই? মতামত দেওয়া তো শেষ, আর কি দরকার? অমিত প্লিজ দরজা খোল, তোকে বুঝিয়ে বলছি পুরো ঘটনা। লাবণ্য অনুনয় করল। আমি চুপচাপ শুয়ে থাকি। আবারও ঠক ঠক। অমিত খোল না দরজাটা। লাবণ্যর ডাক অগ্রাহ্য করতে না পেরে দরজা খুলে দিলাম। ঘরে ঢুকেই আমায় দেখল। আমি ওকে না দেখার ভান করে আবার শুয়ে গেছি। টের পেলাম আমার পাশে এসে বসেছে, গায়ে হাত দিয়ে ডাকলো। অমিত কেন আমাকে বুঝতে পারছিস না বলতো? আমি কি চাইছি সেটা কি তোর কাছে কোনো গুরুত্ব রাখে না? আমি মাথা তুলে ওর দিকে তাকালাম। সামান্য ব্যাপার নিয়ে এত বড় কথা বলে দিলেন। আপনার চাওয়া আমার কাছে গুরুত্ব না রাখলে কার চাওয়া গুরুত্ব রাখে? লাবণ্য আমার দিকে তাকিয়ে রইল। তাহলে কেন বুঝতে চাইছিস না? আমি আঙ্কেল আন্টির কথা মেনে নিলাম কেন? কেন মেনে নিলেন? আমার প্রশ্ন শুনে লাবণ্য খানিকটা উদাস হয়ে বলল, ছোটবেলা থেকে একা থেকেছি, ঘর নাই, বাড়ি নাই, কথা বলার মানুষ নাই। আমার জীবন নিয়ে অভিজ্ঞতা এত খারাপ ছিল যে মানুষের সাথে মিশতেও ভয় করতাম। তারপর শিখে গেলাম কিভাবে নিজেকে লুকিয়ে রেখে মানুষের সাথে মিশতে হয়। কিন্তু তবুও নিজের কেউ ছিল না বলে জীবনটা খুব কষ্টে কেটেছে। এখন তোর মাধ্যমে একটা পরিবার পেয়েছি। ওরা যদি আমাদের নিয়ে একটু আনন্দ করতে চায় তাহলে করুক না, কেন বাধা দেব? তাছাড়া বউ সাজার ইচ্ছে কম বেশি সব মেয়ের মধ্যেই থাকে, আমার মধ্যেও আছে, এটা অস্বীকার করে কি করে? তাই আন্টি যখন বলল লোভ সামলাতে পারিনি। প্লিজ অমিত আমাকে ক্ষমা করে দে, তোকে জিজ্ঞেস না করে আন্টিকে হ্যাঁ বলে দিয়েছি। আমি ওকে খোঁচা দিলাম। কিন্তু আপনি বলেছেন আগে আপনার বিয়ে হয়েছে। আপনার তাহলে তো বউ সাজার ইচ্ছে তো মিটেছিল। লাবণ্য এবার কিছুটা লাজুক হয়ে মাথা নিচু করলো। আমি ঝুঁকে দেখার চেষ্টা করলাম ওকে। ও মাথা নিচু করেই জবাব দিল, মিথ্যে বলেছি অমিত, দেখতে চেয়েছি এরপরও তোর আমার প্রতি আকর্ষণ থাকে কিনা। আমি হেসে এগিয়ে এসে লাবণ্যের কোলে মুখ লুকাই। আমি জানতাম লাবণ্য চোখ বড় বড় করে তাকায়। তুই জানতি, কিছু বললি না কেন? বললে এই লাজুক মুখটা দেখতে পেতাম? লাবণ্য এবার লজ্জায় নুয়ে পড়ে। আমি মিটিমিটি হেসে বলি, আপনাকে মাফ করব এক শর্তে, যদি আমার কপালে একটা স্নেহ স্পর্শ দেন। বয়সে ছোট তো আপনার, তাই ভালোবাসার স্পর্শ চাইতে পারছি না। লাবণ্য চমকে তাকায়। আমার মুখের দুষ্টু হাসি দেখে ও ঝট করে উঠে দাঁড়ায়। তুই খুব ফাজিল হয়ে গেছিস অমিত। আন্টি আমার খোঁজ করছে নিশ্চয়ই, যাচ্ছি আমি। আমি উচ্চ কণ্ঠে জবাব দিলাম, আমি আগে থেকেই ফাজিল ছিলাম লাবণ্য। আপনি কি নতুন করে চিনলেন? আর হ্যাঁ, এখন পালিয়ে বাঁচলেও পরশু কিন্তু আমার কাছেই আসতে হবে। সেদিন কোনো ছাড় পাবেন না বলে দিলাম। আমার কথা শুনে লাবণ্য দৌড়ে পালায়। আমি সেদিকে তাকিয়ে থেকে উচ্চস্বরে হেসে উঠলাম। রাতটা এলোমেলো কেটে গেল। লাবণ্যকে দেখার উদ্দেশ্যে কয়েকবার ড্রয়িং রুমে গেলাম। দেখলাম সকলে গোল হয়ে বসে ওর দু হাতে মেহেদি পরাচ্ছে। লাবণ্যের চেহারায় অদ্ভুত এক ধরনের আনন্দের রেখা। কি যে সুন্দর লাগছে লাবণ্যকে। আমি সব ভুলে হা করে লাবণ্যকে দেখছিলাম। নুমা আপা আমাকে দেখতে পেয়েই হই হই করে উঠল। এই অমিত, তুই এখানে কি করিস? যা এখন এখান থেকে যা, এখন বউ দেখা যাবে না, দাদি দেখেছে
দাদা দেখছো তোমার নাটির কাণ্ড? বউকে দেখার জন্য হেদিয়ে মরছে। অমিত, কাউকে এতটা ভালোবাসবে কোনো দিন ভেবেছিলে? অমিতকে দেখে তো আমার নিজেরই মনে হচ্ছে বিয়ে না করে কত বড় ভুল করে ফেলেছি। সবাই হো হো করে হাসলো। আমি মাথা চুলকে লাবণ্যকে দেখি। লাবণ্য একবার তাকিয়ে দেখে চোখ নামিয়ে নিল। কয়েক সেকেন্ডের জন্য দুজনার চোখাচোখি হয়েছে। দেখলাম লাবণ্য লজ্জা পেয়ে মুখ নামিয়ে নিল। ওর গাল দুটো আরক্ত হয়ে উঠল সেকেন্ডের মাঝে। আমার মন চাইল ওর দিকে তাকিয়ে থাকি অনন্তকাল ধরে। এই মেয়েটাকে এত কেন ভালো লাগে আমার, এত ভালোবাসি কেন? কোনো দিন কষ্ট দেব না। লাবণ্যকে দেখলাম বারবার চোখে হাত দিচ্ছে। মেয়েটা কাঁদছে নাকি? এই মেয়ে দেখি একদম নারকেল, ওপরটা শক্ত খোলসে আবৃত অথচ ভেতরটা নরম কোমল। আজ আমাদের দুজনকে একসাথে হলুদ দেওয়া হচ্ছে। আমি হলুদ পাঞ্জাবি পরে আর লাবণ্য হলুদ শাড়ি আর ফুলের গহনা পরে সেজে গুজে আমার পাশে বসে আছে। আমরা দুজনই কিছুক্ষণ পর পর নিজেদেরকে দেখছি আর লাজুক হেসে নজর ফিরিয়ে নিচ্ছি। লাবণ্য হঠাৎ ফিসফিস করলো, তোকে খুব হ্যান্ডসাম লাগছে অমিত। আর আপনাকে মায়াবী। কোন মেয়ের হলুদ ছোঁয়াতে এত সুন্দর লাগতে পারে আমার জানা ছিল না। লাবণ্য কপট রাগ দেখায়। জানবি কি করে? আগে কি বিয়ে করেছিস? আমি হেসে দিলাম, না করিনি। রাগ করা উচিত ছিল মনে হয়। লাবণ্য চোখ পাকিয়ে জানতে চাইল, করা উচিত ছিল মানে কি বলতে চাইছিস? আমি ঘাবড়ে গিয়ে বলি, মানে হলুদের অনুষ্ঠান করে বিয়ে করা উচিত ছিল। আগে বিয়ে করে ভুল করেছি। লাবণ্য খিলখিল করে হাসে। আমি মুগ্ধ নয়নে তাকিয়ে থাকি। সবাই বেশ আনন্দ করছে আমাদের নিয়ে। মজার ব্যাপার হলো লাবণ্যকে যে যা করতে বলছে সে তাই করছে। কোনো কিছুতে না নেই তার। ওর এমন জি হুজুর ভাব দেখে সবাই মোটামুটি লাবণ্যতে ফিদা। আমি অবাক হয়ে ওকে দেখি। এই মেয়ে এতটা ঘরোয়া হবে সেটা আমার ধারণার বাইরে ছিল। ওকে যত দেখছি ততই মনে হচ্ছে বাইরে থেকে যেরকম দেখি সেটা ও নয় মোটেও। কঠিনের ভেগ ধরে থাকে। আত্মীয়রা সবাই দেখছি লাবণ্য লাবণ্য বলে মুখে ফেনা তুলে ফেলেছে। মা দেখলাম নরম স্বরে লাবণ্যকে ডাকছে, আবার তুই তুকারিও করছে, যেন নিজের মেয়েকে ডাকছে। আমি ভ্রু কুঁচকে ভাবছি এক রাতের মধ্যে কি এমন জাদু হলো যে লাবণ্যকে এত আদর করছে মা। লাবণ্যের কাছ থেকে জানতে হবে। জাঁকজমকপূর্ণ রিসিপশন অনুষ্ঠান, লোকে লোকারণ্য। আমাদের আত্মীয় স্বজন সহ বাবার বন্ধু, কলিগ, আমাদের গানের জগতের মানুষ, বিশ্ববিদ্যালয়ের সহপাঠী, বন্ধু, লাবণ্যের পরিচিত অপরিচিত সকলেই বিয়েতে আমন্ত্রণ পেয়েছে। বাবাকে দেখলাম ভীষণ গর্ব ভরে বন্ধুদের আমাদের কাছে এনে পরিচয় করিয়ে দিচ্ছে। মাও ভীষণ খুশি। পারলে লাবণ্যকে কোলে করে ঘুরে বেড়ায়। নুমা আপা, ভাইয়া দেখলাম দূর থেকে সব দিক খেয়াল রাখছে। আমি বেশ অবাক হয়ে সব দিক তাকিয়ে দেখছিলাম। এই বিয়েতে আমাদের পরিবার এতটা আনন্দিত হবে ভাবিনি। পারিবারিক অশান্তির মধ্যে বড় হতে হতে আমরা একে অপরের থেকে অনেক দূরে সরে গেছিলাম। বাড়ির 5 জন মানুষ যেন 5টা দ্বীপে বসবাস করতাম। বিয়ে করে 2 রাতের মধ্যে 5টা দ্বীপকে একটা দ্বীপ বানিয়ে ফেললাম। বড়ই তাজ্জব ব্যাপার হয়ে গেল। আমি লাবণ্যর দিকে তাকাতেই ও বলল, এখন বুঝেছিস অনুষ্ঠানের জন্য কেন হ্যাঁ বলেছিলাম? আমি প্রশ্রয়ের হাসি দিলাম। লাবণ্য মুচকি হেসে গর্ব ভরে বলল, বউয়ের কথায় চোখ বুজে বিশ্বাস করবি, বুঝলি? যথা আজ্ঞা মহারানী। আমি বাউ করতেই লাবণ্য খিলখিল করে হাসে। সবাইকে দেখতে দেখতে লাবণ্য বলল, বুঝলি, জীবনে ভালোভাবে বেঁচে থাকতে আনন্দের উপলক্ষ থাকতে হয়। তোদের বাড়ির লোকরা আনন্দ করতে ভুলে গেছে। সমস্যা নেই, আমি সব ম্যানেজ করে ফেলবো। আমি নির্ভর হাসি দেই। জানি লাবণ্য বলেছে মানে ও ম্যানেজ করেই ফেলবে।
বিয়েতে আবেদ ভাই নিমন্ত্রিত ছিল। উনি এসেই ছোট্ট গিফটের খামটা বের করে লাবণ্যর হাতে দিল। আমার দিকে তাকিয়ে চোখ নাচিয়ে বলল, কি অমিত, তুমি তো ভালো খেলা দেখালে। হ্যাঁ, তাদের মেয়েটাকে একেবারে বিয়ে করে ফেললে। আমি লাজুক হাসলাম। আবেদ ভাই বলল, অবশ্য প্রথম দিন থেকে তোমাদের কার্যকলাপ দেখে কেন যেন মনে হচ্ছিল কিছু একটা ব্যাপার আছে তোমাদের মধ্যে। তারপর কনসার্টের দিন তুমি চলে যাওয়ার পর যখন লাবণ্য বসে বসে কাঁদছিল, তখনই বুঝে গেছিলাম ইটস হ্যাপেন্স। আমি বিস্মিত হয়ে লাবণ্যকে দেখলাম। ইশারায় বললাম, এই কেস? লাবণ্য 32 পাটি দেখিয়ে হাসে। আবেদ ভাই সস্নেহে আমাদের দুজনকে দেখে বলল, অমিত, এভাবে মেয়েটার মুখে হাসির হয়ে থেকো ভাই। ও সারা জীবন যথেষ্ট স্ট্রাগল করেছে, তুমি সুখ হয়ে সব ফিরিয়ে দিও। আমি মাথা দুলিয়ে হাসলাম। আবেদ ভাই লাবণ্যকে বলল, দেখো কি গিফট দিয়েছি। লাবণ্য বলল, কি দিয়েছ? বলতে বলতে খামের মুখটা খুলল, তারপর চেঁচিয়ে উঠল। টিকেট। আবেদ ভাই দুষ্টু হাসলেন। তোদের ডুয়েট গানের পারিশ্রমিক, ঘুরে আয় মালদ্বীপ থেকে। লাবণ্য আমার দিকে তাকিয়ে মিটি মিটি হাসছে। আবেদ ভাই ফিরে যেতে যেতে বলল, আর হ্যাঁ, মালদ্বীপ থেকে ফিরে আমার আরেকটা ডুয়েট গান করবি তোরা। ওটার জন্য কোনো পারিশ্রমিক পাবি না, তোদের বিয়ের ঘটক হিসেবে ওটা আমার পারিশ্রমিক হবে, আমার প্রতি কৃতজ্ঞতা স্বরূপ। বুঝতে পেরেছিস? আমরা দুজনই চেঁচিয়ে উঠি। আবার বলেই খিলখিলিয়ে হেসে দেই। বন্ধুরা সব হৈ হৈ করে তেড়ে এলো। অহনা বলল, অমিত, তুই যে এমন সুপার রুস্তম বেরোবি বুঝিনি রে, আমার মনটা ভেঙে দিলি। আহারে, খুব আফসোস হচ্ছে। অহনা, আগে বলিসনি কেন? আমিও না হয় তামিমের মতো বিরাগী হয়ে ঘুরতাম কিছুদিন। অহনা তেড়ে এলো আর বাকি বন্ধুরা হা হা হি হি করে একে অপরের গায়ে লুটিয়ে পড়ছে। লাবণ্য না বুঝে তাকিয়ে আছে। অহনা লাবণ্যকে আশ্বস্ত করলো, টেনশন নিও না লাবণ্য, এটা ফান ছিল। অমিতটা খুব মুডি ছিল বুঝলে, তুমি কি করে পটাবে বলো তো। লাবণ্য মৃদুস্বরে হাসলো। আবার আমরা কেউ কাউকে পটাইনি তো, শুধু ঝগড়া করেছি। আমি বলি, মিথ্যে বলছেন কেন লাবণ্য? আমি পটিয়েছি তো আপনাকে, কত কি বলে বিয়েতে রাজি করালাম। লাবণ্য লজ্জা রাঙা হলো। আরে বাহ, আপনি দারুণ ব্যাপার তো। এই অমিত, লাবণ্যকে আপনি করে বলছিস কেন? রাতুলের প্রশ্ন শুনে লাবণ্য উৎসুক নয়ন মেলে আমায় দেখল। আমি মুচকি হেসে বলি, ভালো লাগে। লাবণ্যকে ডাকতে গিয়ে টের পেলাম আপনি বলার মধ্যে একটা মায়া মায়া ব্যাপার আছে। আমি তো ঠিক করে নিয়েছি লাবণ্যকে আজীবন আপনি বলবো। আমার জবাব শুনে লাবণ্য বিস্ময় নিয়ে আমার দিকে তাকিয়ে থাকে, চোখটা আবেগে আপ্লুত। আমি ওকে চোখের ইশারায় প্রবোধ দেই। চোখে চোখে অনেক কথা হয় দুজনার। রাতুল কাশলো। উফ, দেখাদেখির পর্ব রাতের জন্য তুলে রাখো বন্ধু। এখন আমাদের সাথে ছবি তোলো তো একটা। সবাই রেডি? চিজ বল একসাথে, সে চিজ। দ্বিতীয়বার বাসর ঘরে যাওয়ার সুযোগ হলো রাত 2টোয়। লাবণ্য এবার বধূ সাজে মাথায় ঘুমটা টেনে বসেছিল। আমি ওকে দেখে হেসে দিলাম। এখনও এভাবে বসে আছেন? কষ্ট হচ্ছে না? লাবণ্য নেমে এসে আমার পা ছোঁয়ার চেষ্টা করতেই আমি ওকে ধরে ফেলি। এরকমটা আর কখনো করবেন না লাবণ্য। স্বামী স্ত্রী কেউ কারো থেকে কম বেশি না। সংসার সুখের করতে দুজনের ভূমিকাই ভীষণ গুরুত্বপূর্ণ। অতএব দুজনেই ইকুয়াল সম্মান পাবে। আর এই থিওরিটা আপনি, আমি, আমরা দুজনেই মেনে চলবো, ঠিক আছে? লাবণ্য ভীষণ মুগ্ধতা নিয়ে আমাকে দেখছে। আমি হেসে জানতে চাইলাম, কি দেখছেন অমন করে? লাবণ্য ভাবুক হয়ে বলল, ভাবছি ভুল করে যদি ভালো কিছু হয় তাহলে ভুলই ভালো। মানে তোর বাবা মায়ের দাম্পত্য কলহলের কারণে যদি তোর এত দারুণ মানসিকতা গড়ে উঠে থাকে, তাহলে এমন কলহ ঘরে ঘরে হোক, তোর মতো মানসিকতার লক্ষ লক্ষ ছেলে তৈরি হোক, দেশ থেকে নারী নির্যাতন নামক শব্দটাই গায়েব হয়ে যাবে। আমি দুষ্টু হেসে বলি,
খুব পটানো হচ্ছে তাই না? যতই পটান না কেন, আজ কিন্তু আপনাকে ছাড়ছি না। কি করবি শুনি? লাবণ্য আমার কাছে এগিয়ে এসে চোখে চোখ রাখে। আমি হুট করে ওর কোমর পেঁচিয়ে ধরে নিজের সাথে জড়িয়ে নিলাম। টের পেলাম প্রথম স্পর্শ পেয়ে মেয়েটা কীরকম আমূলে কেঁপে উঠল। ভয় পেয়ে আমার গলার কাছের পাঞ্জাবি আঁকড়ে ধরেছে সে। আমি ওর নাকে নাক ঘষে দিয়ে কাতর গলায় বলি, এখনো কিছু করিনি লাবণ্য, তবে করব। ভীষণ আদর দেব আপনাকে, আদরে আদরে মেরে ফেলব। আমার সামান্য কথায় লাবণ্যর শরীর ঝাঁকি দিল। শরমে চোখ বুজে ম্রিয়মাণ কণ্ঠে বলল, সত্যি এমন করবি? আমাকে মেরে ফেলতে কষ্ট হবে না তোর? আমি ওর কপালে, নয়নে, গালে একের পর এক চুমু আঁকতে আঁকতে ঠোঁটের কাছে এসে থেমে যাই। একদম কষ্ট হবে না বলেই ওর অষ্টধয়ের দখল নিলাম। অনেকটা সময় অমৃত সুধা পান করে ছেড়ে দিতেই লাবণ্য হাঁপাতে লাগলো। ওকে মৃদুস্বরে বলতে শুনলাম, রাক্ষস একটা। আমি মুচকি হেসে ওর দিকে এগিয়ে গেলাম। কোনো কথা না বলে চুপচাপ ওর মাথা থেকে সাবধানে ওড়না খুলে নিলাম। শাড়ির সেফটি পিন খুলতে শুরু করেছি একটা একটা করে। গহনাগুলো সাবধানে খুলে নিলাম। ওকে বললাম ওর মুখের মেকআপ পরিষ্কার করে আসতে। ও অবাক হয়ে আমার কাণ্ড দেখছিল এতক্ষণ। বিনা বাক্যে আমার কথা মেনে নিল। ও চলে যেতেই আমি নিজেও আরামদায়ক কাপড় পরে নিলাম। লাবণ্য সুতি শাড়ি পরে ফিরে এলো নর্মাল হয়ে। ওর শ্যামবরণ মুখে কোমলতার ছাপ, ক্ষীণ কটিদেশ আমার হৃদয়ে ঝড় তুলছে। নিজেকে সামলে নিয়ে অগোছালো বিয়ের শাড়িটা দুজনে মিলে ভাঁজ করলাম। আমি প্রস্তাব দিলাম, সিগারেট খেতে চান? ও বিস্মিত হয়ে আমাকে দেখে হেসে দেয়। এতটাও নেশা না যে বাসর রাতে খেতে হবে। ওগুলো ফিল্মি ক্যারেক্টারে মানায়, টিভিতে দেখতে ভালো লাগে। আমি ওর হাত ধরে কাছে টানি। গলায় মুখ ডুবিয়ে ওর শরীরের ঘ্রাণ নেই, অধর ছোঁয়াই। গাঢ় স্বরে বলি, এত বাধ্য মেয়ে হয়ে যাচ্ছেন কেন লাবণ্য? আপনি যেমন তেমন থাকুন। মেয়েটা ভালোবাসায় বুঁদ হয়ে কেঁপে কেঁপে ওঠে। মাদকতাপূর্ণ কণ্ঠে বলে, কেউ ভালোবাসা দিলে তার জন্য জান কুরবান অমিত। আমি বাধ্য হয়ে কিছু করছি না তো, তোকে ভালোবেসে করছি। ওর কথাগুলো কানে যায় কি যায় না, আমি ততক্ষণে ওতে ডুবে গেছি। বাতি নিভিয়ে লাবণ্যকে বিছানায় টেনে নিই। ওর কানের কাছে ফিস ফিস করি, আপনাকে ভালোবেসে ছুঁয়ে দেওয়ার অনুমতি চাইছি লাবণ্য। আপনাকে ছুঁয়ে দেওয়ার অধিকার কি দেবেন আমাকে? আমি সবটাই তোর অমিত। লাবণ্য শুধুই অমিতের। অনুমতির অপেক্ষায় ছিলাম। পেতেই লাবণ্যতে ডুব দিলাম। আমার আনন্দে আনন্দিত হতে চাওয়া মেয়েটা কি অবলীলায় দুঃখ সয়ে যেতে পারে হাসি মুখে, সেটাই অনুভব করলাম আমাদের একান্ত রাতটাতে। হানিমুনে মালদ্বীপে এলাম। লাবণ্যর প্রথম বিদেশ সফর। ও যে কি আনন্দিত না দেখলে বোঝা সম্ভব না। ছোট ছোট ব্যাপারে উচ্ছ্বসিত হচ্ছে, আর আমি ওর পেছন পেছন ঘুরে উচ্ছ্বাস দেখি। রাতে যখন ওর সাথে ঘনিষ্ঠ হচ্ছিলাম, ওকে বললাম, আমি বেবি চাই লাবণ্য, অনেকগুলো বেবি নেব আমরা। আপনার আপত্তি নেই তো? লাবণ্য লজ্জা পেয়ে আমার বুকে মুখ লুকায়। আমি ওর কপালে ভালোবাসার স্পর্শ দিয়ে বলি, কিছু বললেন না যে? আপনার কোনো আপত্তি আছে বাচ্চা নেওয়ার ব্যাপারে? আমি ভাবছি অন্য কথা। কি কথা? আমি উৎসাহের সাথে জানতে চাইলাম। লাবণ্য ধীরে সুস্থে বলতে শুরু করে, আপুরে, আপু আর ভাইয়ার বিয়ে দিতে হবে অমিত। ওদের বিয়ের আগে বাচ্চার কথা মুখেও আনবি না। ওরা আমাদের বড়, বিয়ে না হয় করেছি তা বলে বাচ্চাও নেব? ওরা খুব মন খারাপ করবে রে। মুখে বলবে না, মনে মনে কষ্ট পাবে। ওতে আমাদের বাচ্চাদের খারাপ হবে। অসমতা খুব খারাপ জিনিস অমিত, এটা সম্পর্ক নষ্ট করে। একজন সব পাচ্ছে, আমি কিছুই পাবো না, এমন বোধ মানুষের মনটা দুমড়ে মুচড়ে দেয়।
আমি এতিমের মতো বড় হয়ে জীবনে অসংখ্যবার এরকম দুমড়ে মুচড়ে গেছি। চাই না এমন অনুভূতির মধ্যে দিয়ে কেউ যাক। তুই একটুও ভাবিস না, নিশ্চিত থাক, আমি সব ম্যানেজ করে নেব। দেখিস তাড়াতাড়ি দুজনের বিয়ের ব্যবস্থা করে ফেলবো। আমি হেসে লাবণ্যকে বুকে জড়িয়ে নেই। এই মেয়েটা সবার জন্য কতটা ভাবে, কত বড় মন হলে এভাবে ভাবতে পারে। গর্বে আমার বুক ফুলে ওঠে। আমি কি দারুণ একজন মানুষকে জীবনে পেয়েছি ভাবতেই মন ভালো হয়ে যায়। পরিবারের সবার জন্য এক গাদা গিফট নিয়ে দেশে ফিরে এলাম। হানিমুন থেকে ফিরে আবেদ ভাইয়ের ডুয়েট গানটা গাইলাম দুজনে। লাবণ্য চাকরি নিয়ে বিজি হলো, আমি মাস্টার্সের ক্লাস নিয়ে। মাঝে মাঝে লাবণ্যকে নিয়ে টুকটাক গান করি, পেজে আপলোড দেই, বেশ ভিউ হয়। সেদিন লাবণ্য বলল, এই অমিত, একটা কথা বলি। হ্যাঁ বলুন না। পেজে আমাদের দুজনের গান টান কম দিস, লোকে খুব নজর দেয় জানিস। আমার ভয় করে কার নজর লেগে যায় আর তোর আমার জীবনে প্রবলেম শুরু হয়। প্লিজ আর দিস না আমাদের ভিডিও। আমি হাসলেও লাবণ্য হাসে না। আমি ওর ভয়টা বুঝতে পারি। ওকে বলি, আর দেব না লাবণ্য, ভাববেন না। সম্বোধন নিয়েও খুব বিপদে পড়ি মাঝে মাঝে। তুই আর আপনির অদ্ভুত মেল দেখে প্রথমে লোকে অবাক হয়, তারপর মজা পায়, এরপর হয় মুগ্ধ। অনেককেই বলতে শুনি, আমি পাত্তা দেই না এসব। কোনো প্রশংসা বাক্য মন কাড়ে না আমার। একটা চমকপ্রদ তথ্য হলো যে সত্যি সত্যি লাবণ্য ম্যানেজ করে নিল। 6 মাসের মধ্যে নুমা আপুর বিয়ের বাদ্য বাজিয়ে আমাদের চমকে দিল। পাত্র উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা। সারা জীবন বিয়ে করবে না বলে পণ করা নুমা আপুও খুব খুশি। আমাদের দেখেই নাকি তার সাহস হয়েছে বিয়ে করার। তা না হলে বাবা মায়ের সংসার দেখে বিয়ে না করার ব্রততেই অটুট থাকতে চেয়েছিল। মায়ের মধ্যেও টুকটাক পরিবর্তন এসেছে। মাকে দেখলাম ছোটাছুটি করে কাজ করছে, আর প্রতিটা কথায় লাবণ্য মা বলে সম্বোধন করছে। বাবাও আগের মতো চেঁচামেচি করে না, ভদ্রলোকের মতো চুপচাপ থাকে, নিজের মতো বিজনেস করছে, ট্যুরে কম যাচ্ছে আজকাল। বৌমাকে দেখে লজ্জা পায় হয়তো। হা হা হা। নুমা আপুর বিয়ের মাস 3 মধ্যে বাবারই এক বন্ধু তার মেয়ের সাথে ভাইয়ার বিয়ের প্রস্তাব দিল। বাবা সেই প্রস্তাব সানন্দে লুফে নিল। পরে শুনলাম ওরা লাবণ্যতে মুগ্ধ হয়ে প্রস্তাব দিয়েছে। হবু বড় ভাবির কথা, এইরকম একজন যা নাকি সব মেয়ের কাম্য। বিয়ের কথা পাকা হলো। ফেব্রুয়ারিতে বিয়ে, হাতে মাসখানেক সময় নেওয়া হয়েছে আমার মাস্টার্স হাফ ইয়ারলি পরীক্ষার জন্য। আমার সামনে পরীক্ষা বলে একটু বেশি ব্যস্ত থাকি আজকাল। আজ পড়া শেষ করে বেডরুমে ঢুকে দেখলাম লাবণ্য বিছানায় শুয়ে আছে। ঘড়িতে দেখলাম বিকেল 5টা। এই সময় ও তো অফিসে থাকে, আজ বাসায় কি করে? আমি লাবণ্যর পাশে শুয়ে পড়ে বলি, লাবণ্য কি হয়েছে আপনার? অফিস থেকে তাড়াতাড়ি ফিরলেন যে? লাবণ্য আলস্য ভরে মুখের উপর থেকে হাত সরিয়ে আমাকে দেখল। শরীরে খুব খারাপ লাগছিল অমিত, এই জন্যই ছুটি নিয়ে চলে এসেছি। লাবণ্যর চেহারা খানিকটা মলিন দেখে আমি উদ্বিগ্ন হয়ে উঠে বসি। কি হয়েছে আপনার? বেশি খারাপ লাগলে চলুন ডাক্তারের কাছে যাই। লাবণ্য আমার কাছে এগিয়ে এলো। আমার গেঞ্জির গলা দিয়ে বেরিয়ে থাকা বুকের অংশে নাক ঘষে গভীর চুমু দিল মেয়েটা। আমি ওকে বুকের মধ্যে জাপটে ধরি। একটা খুশির সংবাদ শুনবি অমিত? ও নেশাগ্রস্ত কণ্ঠে বলল, কি বলুন? কানটা এগিয়ে দে। আমি কান পাততেই লাবণ্য আমার কানে ফিস ফিস করলো, আমরা বাবা মা হতে যাচ্ছি অমিত, আমি প্রেগন্যান্ট। আমি খাটের উপর লাফিয়ে চেঁচিয়ে উঠি, সত্যি? চুপ কর, কেউ যেন না শোনে, কেউ যেন না জানে। বড় ভাবে বাড়ি এলে জানাবো, ঠিক আছে? ঠিক আছে, কাউকে বলবো না। উপরে উপরে শান্ত থাকলেও ভেতরে ভীষণ উত্তেজনা আমার। কেন যেন কান্না পেল আমার। একটা ছোট গুটি গুটি হাত আমাকে আঁকড়ে ধরবে, এটা ভেবেই উত্তেজনা এলো শরীরে।
আমি পরম আদরে লাবণ্যর হাতে চুমু দিলাম। ওকে ডাকলাম, লাবণ্য, বাচ্চাকে আমরা একটা সুন্দর পরিবেশে বড় করব। কেমন? কখনো ওর সামনে ঝগড়া করব না, ওকে? ওকে অমিত। জানেন তো বাবা মা ঝগড়া করলে বাচ্চাদের কি অবস্থা হয়? আমরা কখনো অমন কিছু করব না। লাবণ্য আমাকে বুকে টেনে নেয়, গভীর মমতায় আমাকে নিজের সাথে আঁকড়ে ধরে বলে, আমরা আমাদের বাচ্চার জন্য সবচেয়ে নিরাপদ আশ্রয় হব। আমরা ওদের বন্ধু হব অমিত। আমি লাবণ্যের হাত আঁকড়ে ধরি, জানি লাবণ্য পারবে। এই বাড়িটাকে যেমন নিঃসঙ্গ দ্বীপ থেকে বাড়ি বানিয়েছে, নিজের বাচ্চার জন্যেও বাড়িটাকে বাগানও বানাতে পারবে। রবিবাবুর অমিত লাবণ্যকে শেষ পর্যন্ত মানতে চায়নি, আর আমি লাবণ্যতে সুখ খুঁজে পাই। রবিবাবুর অমিত আলাদা সংসার পাতলেও আমি লাবণ্যের সাথে এই জনমসহ বাকি 7 জনম একসাথে থাকার প্রত্যয় নিয়ে নিজেদের সন্তানকে পৃথিবীতে বরণ করে নেওয়ার প্রস্তুতি নিচ্ছি। সব কথার শেষ কথা, ভালো থাকুক পৃথিবীর সকল অমিত লাবণ্য, একসাথে অথবা আলাদা।